যখন কোনো একটা বস্তুকে একটা বিশেষ কোনো অ্যাঙ্গেলে ছোড়া হয় বা প্রজেক্টেড করা হয় তো বস্তুটাকে বলি আমরা প্রজেক্টাইল, এবং বস্তুটা একটা খুব সুন্দর পথ বরাবর যায়, মানে একটা স্পেশাল পথ বরাবর যায়, প্যারাবোলা বা অধিবৃত্তাকার পথে যায়, সেই পথ বরাবর যে মোশন তাকে বলা হয় প্রজেক্টাইল মোশন। তাহলে চলো আজকে আমরা শিখে নিই প্রজেক্টাইল মোশন। এবং প্রজেক্টাইল মোশন কি, অ্যাট ফার্স্ট আমরা লেকচার নাম্বার 1-এ কী জানবো, যে প্রজেক্টাইল মোশন কি, মানে বাই ডেফিনেশন কি বলা হয়, মানে প্রজেক্টাইল মোশনকে কী করে বুঝবো যে এটা প্রজেক্টাইল মোশন, প্লাস প্রজেক্টাইল মোশন রিলেটেড যে টুলস যেগুলো নিয়ে আমরা প্রবলেমগুলো করব সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং প্লাস আজকে 3 থেকে 4টা খুব সুন্দর সুন্দর প্রবলেম করব যাতে প্রজেক্টাইল মোশন রিলেটেড কোনো ডাউট তোমাদের সব ফ্ল্যাশ হয়ে যাক, কোনো ডাউট না থাকুক। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে। সাপোজ এখানে একটা ফুটবলার মাঠে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে তো কিছু হবে না, তো একটা ফুটবল আনা হলো, তো ও প্র্যাকটিস করছে। তো দেখতে পাচ্ছ যে খুব সুন্দর হবে, ও বলটা যদি এইভাবে করে, ও যদি ভূমি বরাবরই বলটাকে পাস করতে চায় তখন খুব সুন্দরভাবে একটা ভূমির সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে ও বলটাকে পাস করছে বা কিক করছে। এখন ও আরেকটা মানে প্র্যাকটিস করছে, বলটাকে এইভাবে রেখেছে এবং বলটাকে বিশেষ কোনো একটা অ্যাঙ্গেলে ফেলে দিচ্ছে। যে যখনই ও বিশেষ কোনো অ্যাঙ্গেলে বলটাকে একটা বেগ দিচ্ছে তখন দেখতে পাচ্ছ যে বলটা খুব সুন্দরভাবে এই পথ বরাবর যাচ্ছে। তো এই বিশেষ পথটা এলো কার জন্য, এই বিশেষ পথটা এলো কেন? কারণ আমরা তো বলটাকে এইভাবেই ছুঁড়েছিলাম, তো বলটা কেন এইভাবে আসলো? ঠিক আছে, তো তাহলে তার উত্তর কীভাবে পাবো? দেখো, আমরা কোনো একটা সাপোজ এই ভেক্টরটাকে আমি এখানে নিয়েছি, বলকে কোনো ভেলোসিটি দিয়েছি, মানে একটা ভেক্টর, ভেলোসিটি একটা ভেক্টর, কোনো একটা বেগ দিয়েছি ভেক্টর। তো ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাগ করলাম, একটা এটাকে ধরলাম ভেলোসিটি ভি এর এক্স কম্পোনেন্ট, একটা ভি এর, আগে আমরা ইন জেনারেল রিগোরাস আলোচনা যাচ্ছি, ছোট্ট করে বুঝে নিই যে কী জিনিস প্রজেক্টাইল মোশনটা। তাহলে ভি এক্স এই বরাবর, ভি ওয়াই ওয়াই বরাবর, ভি ভেলোসিটি দুটো কম্পোনেন্ট। তো দেখো বস্তুটা যখন এইভাবে যাচ্ছে মানে একটা ডিস্টেন্সও কভার করছে, সঙ্গে সঙ্গে একটা হাইটও নিচ্ছে, তাই কি না? একটা ডিস্টেন্সও কভার করছে, একটা হাইটও নিচ্ছে। তাহলে ডিস্টেন্স কভার করছে কার জন্য? এই উপাংশটার জন্য। আর হাইটটা কার জন্য কভার করছে? এই উপাংশটার জন্য। তার মানে এই উপাংশ ভি এক্স আর ভি ওয়াইকে কম্বাইন করে বস্তুটা কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং এই দুটোর কম্বিনেশনেই যে ভেক্টরটা ভি ভেক্টরটা তারই এরকম সুন্দর একটা পাথ, সেই পাথটা প্যারাবোলা, সেটা আমরা সবাই পরে প্রুফ করব। আপাতত জেনে নেব একদম শুরুতে যে প্রজেক্টাইল মোশনকে এক কথায় কি বলে, যে প্রজেক্টাইল মোশন একটা বিশেষ মোশন যাকে একটা অ্যাঙ্গেলে যদি আমি ভূমির সাথে কোনো একটা সার্টেইন কোনো কোণে, সেই কোণটা 0 হবে না, 180 ডিগ্রিও হবে না, 90ও হবে না। ঠিক আছে, কারণ 90 হলে তো ঘটনাটা আবার এই বলটা উপরের দিকে যাবে, আবার উপর থেকে নেমে চলে আসবে, তাহলে আমার সেই বিশেষ পাথটা পাওয়া গেল না। একমাত্র 0, 180 ডিগ্রি, 90 ছাড়া যে অ্যাঙ্গেলে আমি যদি কোনো উৎক্ষেপণ করি বা প্রজেক্টেড করি কোনো একটা বস্তুকে, তাহলে সেই বস্তুটা একটা বিশেষ পাথ বরাবর যাবে, উপবৃত্তাকার পাথ, এবং সেই বস্তুটার পাথ বা মোশনে অ্যানালিসিস বা কম্বিনেশন কীভাবে করব, যে ভেলোসিটি দিয়ে তাকে দুটো উপাংশে যদি ভাগ করি, সেই দুটো উপাংশের সংমিশ্রণেই এই মোশনটা, এই জন্য এই মোশনটা নাম হচ্ছে প্রজেক্টাইল মোশন, যেহেতুকে প্রজেক্টেড করেছি। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার থিওরি পোর্শনে ঢুকে পড়ি, যে পোর্শনের দ্বারা যে আমরা কিভাবে এই মোশনটাকে কি আরও উপাংশের এই জিনিসগুলোকে ভালো করে বুঝবো, তার জন্য বেসিক কিছু ডায়াগ্রাম ড্র করে আমরা এগিয়ে যাই। ঠিক আছে, তাহলে চলো প্রস্তুত হয়ে যাও একদম ক্লাসের মেন আমাদের স্ট্রিমের দিকে। চলো, হ্যাঁ, মেইন ক্লাসে ঢোকার আগে, মানে মেইন পোর্শনে ঢোকার আগে একটা কথা বলে দিই, এটা কিন্তু 2 ডাইমেনশনাল মোশন, 2D মোশন। ঠিক আছে, কারণ এটাতে কনফিউশন না থাকে ওটা 1D না 2D মোশন, কারণ আমরা একটা প্লেনেরই কথা বলবো। ঠিক আছে, যেমন একটা বোর্ডের প্লেন, বা যদি ফুটবলার কিক মারলো হচ্ছে ওই যে উলম্ব আর আবার যেটা প্লেন, একটা প্লেন রিলেটেডই আলোচনা করবো, মানে 2D প্লেন থাকবে। ঠিক আছে, একটা প্লেন ইন দ্য সেন্স 2 ডাইমেনশনাল এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি। তো ধরো যে এইভাবে কোনো একটা বস্তুকে আমি ছুঁড়লাম, ভালো কথা, আমি এই বরাবর ছুঁড়েছি। ঠিক আছে, আমি ধরলাম ভূমি, এটাকে আমি ধরলাম এক্স অ্যাক্সিস, এটা আই ক্যাপের ডিরেকশন, আর তোমাদের কনফিউশন নেই কারণ এক্স ক্যাপ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সব জানে গেছো। তাহলে এটা ধরলাম আমার জে ক্যাপ।
তাহলে এই যে নেগেটিভ অ্যাক্সিস মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসটা সেটা মাইনাস জে ক্যাপ, এটা হলো মাইনাস আই ক্যাপ। তো এইভাবে আমি সাপোজ আমি এক্স অ্যাক্সিসের সাথে সার্টেন কোনো একটা অ্যাঙ্গেল করে, সাপোজ থিটা অ্যাঙ্গেল করে আমি কোনো একটা বস্তুকে ইউ বেগে ছুঁড়ে দিলাম, ইউ বেগে কোনো একটা বস্তুকে আমি ছুঁড়ে ফেললাম, তাহলে বস্তুটা এভাবে যেতে থাকবে। আলটিমেটলি এইভাবে এসে পড়লো। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিচ্ছি ডায়াগ্রামটা, এক্স অ্যাক্সিসটা একটু লম্বা করে দিই। তো বস্তুটা এখানে এসে পড়লো। এই যে গতিপথটা, একটু আগে যতগুলো গতিপথ প্রয়োজন একদম সিমিলার গতিপথ এরকমই। ঠিক আছে, তো এই যে বস্তুকে আমি একটা অ্যাঙ্গেলে করলাম, মানে উৎক্ষেপণ করলাম বা প্রজেক্টেড করলাম, এই প্রজেক্টাইল মোশনটায় এই প্রজেক্টেড কথাটা থেকেই এসছে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়াটা বললাম, কি ক্রাইটেরিয়া? তাহলে প্রজেক্টাইল মোশনে দেখো ডায়াগ্রামের সাথে সাথে আমি কিন্তু ক্রাইটেরিয়াগুলো বলবো যে কি কি জিনিস প্রজেক্টাইল মোশনের ফার্স্ট ফলো করে। ফার্স্ট কি, কোনো একটা বস্তুকে থ্রো করলাম, লিখছি ইংরেজিতে থ্রো এনি অবজেক্ট বা পার্টিকেল অ্যাট এনি অ্যাঙ্গেল, যে কোনো কোণে। কিন্তু দেখো যে কোনো কোণে করলে এরকম হবে না যে অ্যাট এনি অ্যাঙ্গেল করলাম, ব্র্যাকেটে কিছু একটা একটু রেস্ট্রিকশান আছে। কীরকম রেস্ট্রিকশান? সাপোজ আমি ওকে থিটা এগুলো 0 ডিগ্রিতে ছুটতাম, মানে এই বরাবর ছুটতাম, তাহলে ওকে এরকম পাত নিত? কখনোই নিত না। সাপোজ আমি একটা জিনিসকে গড়িয়ে দিলাম, কোনো একটা মেঝেতে বল গড়িয়ে দিলাম, স্ট্রেটই যাবে যদি না বাইরে কোনো রেজিস্ট্যান্স থাকে, মানে কোনো বাধা থাকে। ঠিক আছে, মানে কোনো এয়ার রেজিস্ট্যান্স হোক, কোনো মেঝের ঘর্ষণ হোক, এরও বাধা যদি না থাকে তাহলে ও তো একদম সোজাই যাবে, নিউটনসের ল ফলো করবে। তো এটার ক্ষেত্রে কিন্তু আবার সেই পাতটা থাকবে না, তাহলে সেটা কিন্তু হবে না। তাহলে কি বলবো, বা এই দিকে যদি করি তাহলে সেক্ষেত্রেও হবে না। ঠিক আছে, বা ভার্টিক্যালিও যদি করি তাহলে ভার্টিক্যালি গিয়ে যেমন আমরা উলম্ব গতির আরেকটা মোশন দেখেছি। তাহলে অ্যাট ফার্স্ট আমরা রেস্ট্রিকশনটা কী বলি, অ্যাট এনি অ্যাঙ্গেল, এখানে থিটা এখানে লিখে দেবো, থিটা যেখানে নট ইকুয়াল টু 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, বা তোমরা আবার 90 ডিগ্রি ভার্টিক্যাল মোশনটাও করে নিতে পারো, যদি না কোনো এয়ার রেজিস্ট্যান্স থেকে ও সোজা যাবে, সোজাই নেমে যাবে, তাহলে পাতটা এরকম হবে না। ভার্টিক্যাল মোশনটা আমি আপাতত লিখছি না, কারণ স্পেশাল একটা ফিচার্স দেখে দেবো, ওটাই ভার্টিক্যাল মোশনে চলে যায়, তখন অ্যাঙ্গেলটা যদি একটা সার্টেন করে দেবে। তার ফার্স্ট এটা কন্ডিশন পেয়ে গেলাম। নেক্সট একটা জিনিস দেখো, এবার এ যাচ্ছে এই যে পাথটা ফলো করছে, তাহলে বিভিন্ন মুহূর্তে ওর বিভিন্নভাবে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। এবার একটা জানো, আমি যে কোনো একটা মুহূর্তের কথা বলি, এবার একটা ইন জেনারেল যখন একটা পিকচার করি আমরা এরকম, তখন আমরা ভেক্টরে কী বলি, একটা ভেক্টরকে দুটো ভাগে অলওয়েজ কম্পোনেন্টে ভাঙা যায়। যেমন ইউ ভেক্টর, এটা ইউ তো ভেলোসিটির, তো ইউ ভেক্টর কি ইকুয়াল টু কী লিখতে পারি, ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ, এইভাবে লিখে থাকি। ইউ এক্সটা কী জিনিস, ইউ এক্সটা মানে হচ্ছে এটা কি ইউ কস থিটা, এটা কি ইউ সাইন থিটা, তার মানে ইউ এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা, ইউ এক্স ইকুয়াল টু আমার ইউ কস থিটা, আর ইউ ওয়াই হচ্ছে আমার ইউ সাইন থিটা। এই ছোটো ছোটো জিনিসগুলো বুঝি না। তাহলে এই প্রজেক্টাইল মোশনকে একটাভাবে বলা যেতে পারে এবার দুটোকে যদি স্কোয়ার করি, মানে বলে দিই ব্যাপারটা, এটা তো লিখতে পারি আমি এইভাবে, রুট ওভার অফ ইউ ইকুয়াল টু রুট ওভার অফ ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াইয়ের স্কোয়ার। মানে কি বলতে চাইলাম, এইদিকে একটা উলম্ব গতি আছে যেটার নাম হচ্ছে ইউ ওয়াই, এইদিকে একটা অনুভূমিক গতি আছে তার নাম হচ্ছে ইউ এক্স। ঠিক আছে, এদের দুজনের যদি লব্ধি বেগ বের করি সেটা হচ্ছে আমার ইউ, এদের দুজনের লব্ধি বেগ বের করি, তাহলে এই প্রজেক্টাইল মোশনকে এইভাবেও ভাবা যেতে পারে, একটা উলম্ব উপাংশ আর একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ আর একটা অনুভূমিক উপাংশ, এরকমভাবে একটা উলম্ব উপাংশ একটা অনুভূমিক উপাংশ, এই দুটো উপাংশের সমন্বয়ে গঠিত একটা বেগ যার মোশনটাই হচ্ছে প্রজেক্টাইল মোশন। বোঝানো গেল যে একটা উলম্ব উপাংশ আর একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ, এই দুয়ের সমন্বয় মানে এই দুয়ের লব্ধিটাই যে বেগটা নিয়েছে সেটাই হচ্ছে আমার প্রজেক্টাইল মোশনের। এইভাবেও কিন্তু ভাবা যেতে পারে যে দুটো কম্পোনেন্টের মিশ্রণে বা সমন্বয়ে বা অ্যাডিশনে বা লব্ধিতে যা যা কথা বলতে পারি, যে মোশনটা আসছে সেটাই হচ্ছে আমার প্রজেক্টাইল মোশন। এটা কিন্তু একটা কি কথাবার্তা মনে রাখবে। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি মে বি রিগার্ডেড অ্যাজ, বা ভাবা যেতে পারে
কম্বিনেশন, বা আমি কম্বিনেশন কথাটা, হ্যাঁ কম্বিনেশন অফ টু কম্পোনেন্টস, টু কম্পোনেন্টসে কি একটা হচ্ছে হরাইজন্টাল মানে অনুভূমিক লিখছি না, আর এটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে, একটা ভার্টিক্যাল আর এটার কম্বিনেশনেই যে মোশনটা সেটাই হচ্ছে আমার প্রজেক্টাইল মোশন, ঠিক আছে। তো এবার দেখো এই মোশনটা আমার হয়েছে, এবার আমি যে কোনো একটা মুহূর্তে, সাপোজ ধরলাম আমি এই মুহূর্তে তাহলে যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে যায় বা মানে কার্ভ ওয়েতে যায়, তাহলে যে কোনো মুহূর্তে ওর ভেলোসিটিটা কীভাবে করি, স্পর্শক বরাবর, ঠিক আছে, এটা তো জানা, এগুলো তো আমাদের জানা আছে। তাহলে এর ভেলোসিটি কীভাবে করবো, এইভাবে। তো এখন দেখো আমি ইউ তো প্রাথমিক বেগ দিয়েছিলাম, এখন আমি ইউ কথাটা লিখবো না, এখন যে কোনো একটা মুহূর্তে বেগকে আমি ভি হিসেবে লিখবো, ঠিক আছে। নোটেশনের কিন্তু ডিফারেন্স হবে। তাহলে এর একটা উলম্ব উপাংশ আছে এইদিকে, আর এর একটা অনুভূমিক উপাংশ আছে, অনুভূমিক উপাংশ আছে এই বরাবর, আর উলম্ব উপাংশ আছে এই বরাবর। তাহলে এই ভেলোসিটি আমি লিখলাম ভি অ্যাট সার্টেন টাইম টি, পি পয়েন্টে পৌঁছলো বস্তুটা। তাহলে এবার দেখো এই অ্যাঙ্গেল থিটা যদি হয়, থিটা কিন্তু আস্তে আস্তে ছোটো হচ্ছে, কারণ এই কেন ছোটো হচ্ছে কীভাবে বুঝবো, যদি এই পয়েন্টের কথা বলি, দেখো একদম পিক পয়েন্টে, মানে হায়েস্ট পয়েন্টে, একদম হায়েস্ট পয়েন্টে, মানে এর মানে একদম পিকে নেমে গেছে, এরপর থেকে আর বেশি উঠবে না, তাই তো হয়। ধরো একটা ধোনি খুব ভালো ছয় মারলো, বিরাট কোহলি ভালো ছয় মারলো, একটা ম্যাক্সিমাম হাইট তো নেয়, তারপর থেকে তো বলটা ডিপ করতে শুরু করে, মানে এই যে সাপোজ আমি এটাকে ছুড়লাম, এই তো একটা তো ম্যাক্সিমাম হাইট ছিলই, তো সেই হাইটটাতে মানে এই হাইটের বেশি উঠবে না, তাহলে এই হাইটটাতে যদি আমি দেখি একটা স্পর্শক আগে এই মুহূর্তে ভেলোসিটি, তাহলে এটা থাকে একদম হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিসের কিন্তু সমান্তরাল, তার মানে কি এখানে কিন্তু ওয়াই কম্পোনেন্ট নেই, ঠিক আছে, আসছি সেই জায়গায়। তার মানে কি এখানে থিটা কত, এখানে যদি বলতে হবে থিটা কত, থিটা 0, তাহলে আস্তে আস্তে এটা কী হচ্ছে, থিটাটা ছোটো হতে এখানে আবার থিটাটা একটু বড় হতে এখানে ধাক্কা খেয়ে গেল, এই মেঝেতে স্ট্রাইক করলো, এই ঘটনাটাই ঘটে। তাহলে এখন এখানে কিন্তু থিটাটার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, থিটা 1 দিতে পারো, থিটা 2 দিতে পারে, যা ইচ্ছা। তো আমি ধরলাম এখানে থিটা 1 দিয়ে দিলাম যে কোনো একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, যেহেতু ভি। এবার দেখো এখানে এই মোশনটাকে কীভাবে বলবো, এর অনুভূমিক উপাংশ কি, ভি সাইন থিটা 1, ভি সাইন থিটা কস থিটা 1, আর উলম্ব উপাংশ কি, ভি সাইন থিটা 1। আবার যদি এখানে যে কোনো একটা বিন্দুতে যাই, তাহলে সেক্ষেত্রে আবার আমি করব সাইন থিটা 2, ভি কস থিটা 2, এখন কস থিটার মান কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এখানে প্রাথমিক বেগের অনুভূমিক উপাংশ ছিল ইউ কস থিটা, আর এটা ছিল ইউ সাইন থিটা। একটা জিনিস বলো, বেগ চেঞ্জ কখন হবে, যখন ওর মধ্যে কোনো অ্যাক্সিলারেশন থাকবে বা ত্বরণ থাকবে, তাই তো, তখনই তো বেগের পরিবর্তন কখন হয়, যদি আমাদের ত্বরণ দিই, মানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করি। তো এই যে ছোড়াতে বলকে প্রযুক্ত, এক তো আমি বল দিয়ে ছুড়লাম, ঠিক আছে, আমার কাজ ছোড়া হয়ে গেছে, ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এবার ও উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার সেকেন্ড যে পয়েন্টটা, এটা খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে, যে যখন আমি ছুটছি যে কোনো মুহূর্তে, তাহলে এর উলম্ব আর এটার কম্বিনেশনে বলেছি, তো এই বরাবর কি আমি কিছু ত্বরণের আশা করতে পারি, অনুভূমিক বরাবর কোনো ত্বরণের আশা করতে পারি, কোনো ত্বরণের কখনোই আশা করব না। এখন কেউ যদি বলে ফোর্স দিয়ে ছুঁড়েছি, এবার আমি একটা জিনিস বলছি, আমরা কাইনেমেটিক্সের এই পার্টে আছি, কোনো ফোর্স দিয়ে কিছু ছুঁড়েছি, কোনো অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট, এইগুলো কিন্তু এই প্রজেক্টাইল মোশনে কোনো ডেসক্রিপশানে নেই, মানে এটা প্রজেক্টাইল মোশনের আন্ডারে পড়ে না। তো প্রজেক্টাইল মোশনের আন্ডারে কী পড়ে, যে এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ দিকে এই ভেলোসিটিটা ইউ কস থিটা হোক, ভি কস থিটা 1, এই উপাংশগুলো কিন্তু কখনোই পরিবর্তন হবে না। মানেটা কি, বেগের কোনো পরিবর্তন হবে, কেন বেগের পরিবর্তন হবে, কারণ আমি তো বলটা ছুঁড়ে ফেলেছি, এবার আমার হাতে বলটা এবার বেগ লাভ করে নিয়েছে, এবার দেখো বলটা কেউ ধাক্কা দিচ্ছে, এবার তো কেউই ধাক্কা দিচ্ছে না, ও কেন বলটা কেন এইভাবে পড়লো, মানে পড়লো কেন, অ্যাট ফার্স্ট কারণ তো হচ্ছে গ্র্যাভিটির জন্য, মানে আমাদের জি ফ্যাক্টরের জন্য, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষীয় ত্বরণের জন্য। তাহলে একমাত্র সেই ত্বরণটাই আমাদের কাউন্টে আসবে, আদার্স কোনো ত্বরণ আমাদের কাউন্টে আসবে না। তাহলে অ্যাট ফার্স্ট যেটা জিনিস মনে রাখতে হবে, যে এই মোশনের ক্ষেত্রে যে এ এক্স ত্বরণের এক্স উপাংশ হয়ে যাবে 0, ত্বরণের এক্স উপাংশ হয়ে যাবে 0, আর ত্বরণের ওয়াই উপাংশ হয়ে যাবে অলওয়েজ কি, ত্বরণের ওয়াই উপাংশ কী হয়ে যাবে
ত্বরণ অলওয়েজ কোন দিকে থাকে? অভিকর্ষ ত্বরণ নিচ বরাবর। নিচ বরাবরকে কি বলেছি? যে এটাকে যদি পজিটিভ এক্স অ্যাক্সিস ধরি আই ক্যাপ ধরলাম, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ ধরলাম, তার নিচ বরাবর মানে অলওয়েজ ডাউন, মানে অলওয়েজ মাইনাস জে ক্যাপ হিসেবে লিখবো। ঠিক আছে, কিছু কিছু নোটেশন আমরা ফলো করব। এটা কিন্তু মাইনাস জে এইভাবেই লিখবো, মাইনাস জি। ঠিক আছে, আমি কোনো ক্যাপ ট্যাপ দিলাম না, কারণ এটা আমি অ্যাট ফার্স্ট মানে এটা বুঝতে পারছো জে ক্যাপ মাইনাস জি জে ক্যাপই হবে, ওটা জিরো। এই দুটোও কিন্তু স্পেশাল ফিচার্স, মানে এই দুটো কিন্তু মোশনের কন্ডিশনে আছে। বললাম না কিছু কিছু কন্ডিশন আছে, কারণ এখন তুমি যদি বলো যে এই কন্ডিশনগুলো যদি ইম্পোজ না করি তাহলে কিন্তু যে মোশনটা পাবো তাহলে সেটাকে আমি প্রজেক্টাইল মোশনের আন্ডারে নেবো না। তাহলে অ্যাট ফার্স্ট কী পেলাম? যে বস্তুকে কোনো একটা অ্যাঙ্গেলে ফেলবো থিটা বা 180 ডিগ্রি, এটা করবো না। নেক্সট কী করলাম? যে এক্স আর এ ওয়াই দুটো কম্পোনেন্ট থাকবে, ত্বরণের দুটো কম্পোনেন্ট, সেই ত্বরণের দুটো কম্পোনেন্টকে ফার্স্ট যে অনুভূমি দিয়ে কম্পোনেন্ট, কোনো ত্বরণ নেই, কোনো ত্বরণ নেই, কারণ ত্বরণ একমাত্র কার জন্য? বল ছুড়ে দেওয়ার পর কার দায়িত্বে বলটাকে নামানোর? অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ কোন বরাবর কাজ করে? নিচের দিক বরাবর কাজ করে। নিচের দিক যদি করি তাহলে আমি কখনোই এই বরাবর একটা কোনো উপাংশ পেতে পারি না। কি বলেছি? কখনো যে ভেক্টরকে আমি যেভাবেই রিপ্রেজেন্ট করি, যে কোনো ভেক্টরকে আমি দুটো উপাংশে ভাঙতেই পারি, সেটা কোনো ফ্যাক্টর না। আমি এইভাবে আর এইভাবে ভাঙতে পারি, কিন্তু কখনো এটা আর কম্বিনেশনে আর ভাঙতে পারবো না। মানে একটা ভেক্টরের 90 ডিগ্রিতে কখনোই আমি আরেকটা ভেক্টর ভাবতে পারি না, কোনো দিনও উপাংশে ভাঙা যায় না। যে কোনো জিনিসকে আমরা সমকৌণিক উপাংশে চেষ্টা করি, তো এটাকে সমকৌণিক উপাংশে কখনো অনুভূমিকের ক্ষেত্রেও ভাঙা যাবে না। এক্স অ্যাক্সিসের সমান্তরালকেও আমি যদি এক্স আর ওয়াইয়ের রেসপেক্টে ভাঙতে চাই সেটাও করতে পারবো না। আবার ওয়াই কম্পোনেন্টে কোনো একটা ভেক্টর আছে, মানে ওয়াই অ্যাক্সিসে কোনো একটা ভেক্টর আছে, সেটাকেও আমি দুইভাবে ভাঙতে পারি না। তাহলে এই জন্যই এ এক্সের টার্ম হয়ে যাবে জিরো, মানে এক্স অ্যাক্সিসে কোনো ত্বরণ নেই। আর এ ওয়াইয়ের থেকে যে ত্বরণটা হচ্ছে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, জি ফর অভিকর্ষজ। তাহলে এক্স বরাবর কোনো ত্বরণ থাকবে না, আর ওয়াই বরাবর একটা কনস্ট্যান্ট থাকবে। এবং ওই জন্য অভিকর্ষজ ত্বরণ কিন্তু চেঞ্জ হতে হবে না, তাহলেও কিন্তু আবার প্রজেক্টাইল মোশন কিন্তু ব্রেক হয়ে যাবে। এই কথাগুলো কিন্তু যতবার বলছি কিনা কিন্তু ভাইটাল ওয়ার্ড, কিন্তু মনে রাখো। এই জন্য একটা কন্ডিশন হিসেবে দেখে যে আর্থের কাছাকাছি সারফেসে, মানে আর্থ থেকে অনেক দূরে চলে গেলাম না, মহাকর্ষ চ্যাপ্টারে দেখতে পাবো অভিকর্ষজ ত্বরণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তার মোশন কিন্তু প্রজেক্টাইলের আন্ডারে চলে যাবে, তার জন্য আরও কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। মানে অ্যাক্সিলারেশন চেঞ্জ হতে হয়। তাহলে এই কিছু কিছু ছোটো ছোটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের সিলেবাসে যা যায়। সিলেবাস মানে কি বলছি আবার? সিলেবাস মানে আমি যেমন তোমার দাদাদেরও বলি, ক্লাস 12-এ যারা পড়ছে, যেমন এইচএসের যাই সিলেবাস কমুক বাড়ুক সেটা আমার ফ্যাক্টর না। তো সিলেবাস মানে আমরা অ্যাট ফার্স্ট ব্রড সেন্সে দেখবো যে কম্পিটিটিভ এক্সামের সিলেবাস, এন্ট্রান্স এক্সামগুলোর সিলেবাস, বোর্ড এক্সামের সিলেবাস তো তার মধ্যেই থাকবে। ঠিক আছে, বোর্ড এক্সাম যদিও কাটছাট করে, আমরা কাটছাট করবো না, আমরা প্রপার ওয়েতে এখন সময় অনেক আছে ভালোভাবে পড়বো। তো তাহলে আমাদের সিলেবাসে কী জিনিসগুলো থাকবে? যে এই টাইপের মোশনই পড়বো আমরা, কখনোই দেবে না যে এমন মহাকর্ষের বাইরে আমার একটা মোশন চলে আসলো। মহাকর্ষের বাইরে ইন দ্য সেন্স মানে মহাকর্ষের যে ক্যালকুলেশনে আসবে যে এমন জিটা চেঞ্জ হচ্ছে, তার জি চেঞ্জ হবে না, আর এক্স অক্ষে বরাবর কোনো উপাংশ হবে না। ব্যাস এই হচ্ছে আমার ডেফিনেশান, মানে অ্যাকচুয়ালি ডেফিনেশন ইন দ্য সেন্স প্রজেক্টাইল মোশনকে কীভাবে ডেসক্রাইব করব, সেটা একটা প্রজেক্টাইল মোশনের কন্ডিশন দুটো, যে একটা হচ্ছে আবার কোনো একটা অ্যাঙ্গেলে ফেলবো যাতে 0 বা 180 ডিগ্রি না হয়, আর নেক্সট হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য যে কম্পোনেন্ট আছে সেটাতে বরাবর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থাকবে, আর এক্স অক্ষ বরাবর নো অ্যাক্সিলারেশন থাকবে। তাহলে এবার বলো, এক্স অক্ষ বরাবর যদি কোনো অ্যাক্সিলারেশন না থাকে তাহলে আমি এই দিক বরাবর কোনো কিন্তু ভেলোসিটির চেঞ্জ হবে না। মানে ভেলোসিটির তো এটা দুটো উপাংশ আছে, তাহলে এইটা আর এটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে ইউ কস থিটা 1 ইকুয়াল টু লিখেও দিতে পারি ভি কস থিটা 1। এটা কিন্তু আমরা নতুনভাবে জানি, বা যে কোনোভাবে যে কোনো ডিরেকশানে, সাপোজ আমি এইভাবে করছি, বস্তুটা এবার নামতে শুরু করলো এই দিক বরাবর, ঠিক আছে, স্পর্শক, ঠিক আছে, মোটামুটি বুঝে নাও। তাহলে এবার একটা উপাংশ ভাগ করে, একটা এটা হলো উলম্ব উপাংশ আর এটা হচ্ছে আমার অনুভূমিক উপাংশ। আবার দেখো যে এটার যদি অ্যাঙ্গেল, কোটার সাথে অ্যাঙ্গেল করে দিলাম, সাপোজ এটা যদি থিটা 2 হয়, তাহলে আবার এটার মান যদি হয়ে যায় ভি কস থিটা 2, আবার এটার মান হয়ে যাবে ভি সাইন থিটা 2। তাহলে এইখানে আবার ভি কস থিটা 2, ভি কস থিটা, তাহলে আমি একদম চোখ বন্ধ করে লিখবো অলওয়েজ এটার মান সমান, অলওয়েজ এইগুলো প্রত্যেকটার মান সমান, মানে অনুভূমিক দিকে আমার কোনো বেগের পরিবর্তন নেই, বেগটা ফিক্সড। কোন বেগ? তাহলে ফিক্সড কীভাবে হয়ে গেল?
যে আমি বেগে ছুঁড়েছি, যে অ্যাঙ্গেলে ছুঁড়েছি, ওটাই কিন্তু ফিক্স করে নিল। তাহলে এগুলো সব কিছু আমার এত ইউ কস থিটা ওয়ান ইউ কস থিটা টু কিছুই দরকার নেই, শুধু ইউ কস থিটাই সব ক্ষেত্রে থাকবে, ইউ কস থিটাই সব ক্ষেত্রে থাকবে। ঠিক আছে, এখানে বুঝতে পারছো থিটা চেঞ্জ হবে, ভি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ভি চেঞ্জ হচ্ছে ইন দ্য সেন্স বেগটা চেঞ্জ হচ্ছে। ভি তো মান সবগুলো ভি লিখেছি, ঠিক আছে, কোনোটার ক্ষেত্রে তুমি করে দিতে পারো, এখানে ভি ওয়ান দিয়ে দিতে পারছি, ঠিক আছে, এখানে ভি টু করে দিতে পারছি। ঠিক আছে, ভিটা চেঞ্জ হচ্ছে ইন দ্য সেন্স ভিও তো চেঞ্জ হবে, তার মানে ভি ওয়ান চেঞ্জ হচ্ছে, থিটা ওয়ান চেঞ্জ হচ্ছে, ভি টু চেঞ্জ হচ্ছে, থিটা টু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ভি ইন দ্য সেন্স একটা পার্টিকুলার ভ্যালু না, কিন্তু এটাও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে বলে এটা ফিক্স থাকছে, এটাও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ বলে এটা ফিক্স থাকছে। ঠিক আছে, এই হচ্ছে আমার মোশনের বেসিক কথাবার্তা। এবার আমরা ডিরেক্ট চলে যাব কী কী জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে, চলো এই জিনিসগুলো মুছে ফেলি, কখনোই যাতে এই জিনিসগুলো না হয়। আরও কিছু কিছু জিনিস আমি পাশে লিখে দিচ্ছি, যেগুলো পুরো ক্যালকুলেশনে যতক্ষণ আপাতত আছে ক্লাসে কিছু মানে ভুলবো না। কি জিনিস, যে ইউ এক্স বরাবর, ঠিক আছে, আমি করছি মোশনগুলো তখনই আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এগুলো করে দিই। অ্যাট ফার্স্ট অনুভূমিক দিকে আমরা মোশনটা দেখব, মানে হরাইজন্টাল মোশন দেখি, হরাইজন্টাল মোশন বা অনুভূমিক গতির কথা বলি। আর এদিকে পাশাপাশি আমরা এটা আলোচনা করব ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল বা উলম্ব, ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতির কথা দেখব। কারণ কি বলেছি, ভার্টিক্যাল মোশন আর হরাইজন্টাল মোশনের কম্বিনেশনেই তৈরি হয়েছে কিন্তু এই প্রজেক্টাইল মোশনটা। ঠিক আছে, তো অনুভূমিক গতির কথা একটা দেখি। তা অনুভূমিক গতির কি একটা জিনিস ফিক্সড হয়ে গেল, ইউ, ইউটা অলওয়েজ কী থাকবে, অনুভূমিক ইউ এক্স যদি লিখি, এক্স উপাংশ হবে, এটার মান অলওয়েজ কী থাকবে, ইউ কস থিটাই থাকবে। ঠিক আছে, তাহলে যদি বলি কিছুক্ষণ পরে বেগ কত, কি বলবো, তাহলে এটা ইকুয়াল টু আবার ভি এক্সও লিখে দিলাম, মানে এটার কখনো মান পরিবর্তন হবেই না। ঠিক আছে, এবার সাপোজ যদি ও বিন্দু থেকে ছুঁড়েছি, ঠিক আছে, এখন বি বিন্দুতে এসে যদি পড়েছে, তাহলে ও থেকে বি ও ম্যাক্সিমাম যেতে পারে, এটার পার্টিকুলার নাম আছে, রেঞ্জ বলি। তো রেঞ্জের ডেরিভেশন এখন করছি না, তো আমি ধরলাম যে কোনো পয়েন্টে, মানে সাপোজ যদি বস্তু এখন পি পয়েন্টে আছে, তো আমি যদি বলি ভূমি থেকে কত দূরে আছে, মানে যেখান থেকে ছেড়েছি, আবার কি বলছি পি পয়েন্টে আছে, মানে পি এর একটা এক্স কোঅর্ডিনেট আছে, এক্স কোঅর্ডিনেট আছে, পি এর একটা ওয়াই কোঅর্ডিনেট আছে। এক্স কোঅর্ডিনেটটা কত, মানে কত দূর এসছে, কীভাবে বুঝবো, এক্স ইকুয়াল টু বা এস এক্স লিখতে পারি, এক্স কোঅর্ডিনেটেও লিখতে পারি, অর এস এক্স লিখতে পারি। বুঝতে পারছি কি কথাটা বলতে চাইছি। সাপোজ এই পি পয়েন্টে, পি বিন্দু, আমি পি বিন্দুরই কথা বলছি, হ্যাঁ, দুটোর ক্ষেত্রে আমি পি বিন্দুতেই বলছি, পি বিন্দুতেই মোশনগুলো একটু ডিসকাস করছি, পি বিন্দুতে কী ঘটনাটা ঘটছে। পি বিন্দুতে, ঠিক আছে, অ্যাট ফার্স্ট জানবো অনুভূমিক গতির ক্ষেত্রে কি বললাম, অনুভূমিক আর উলম্ব, এটা দুটোর পাঞ্চ করেই কিন্তু এই মোশনটা পাচ্ছি। তাহলে এটা আর এটা সেপারেটলি যদি বের করতে পারি, তাহলে আমার সব কিছু জানা হয়ে যাবে। ঠিক আছে, তো এক্স যদি করি, এক্স মানে কি, এই পয়েন্টে স্থানাঙ্ক জানতে চাইছি, আগে কত সরণ হলো দেখতে চাইছি, এক্স অ্যাক্সিসের সরণ কত হয়েছে এক্স, বা এটাকে এস এক্স লিখলাম। তো এস এক্সের ফর্মুলা কি, এস ইকুয়াল টু কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে হাফ এটি স্কোয়ার কোনো ভূমিকা আছে, নেই, কারণ কি এই হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে এ এক্স কত, 0 লিখে দেওয়া আছে, এ এক্স কিন্তু 0, তার মানে আমি কি লিখবো, এস ইকুয়াল টু কি ভিটি বা ইউটি, তাহলে ভি মানে কি ইউ এক্স ইন্টু টি। তাহলে অলওয়েজ যে কোনো পয়েন্টে আমার যে কোনো সময় যদি জানা থাকে, কত সময় পর, সাপোজ আমি বলছি এখানে ছুড়লাম, এবার 1 সেকেন্ড পরে ওর এক্স কোঅর্ডিনেট কত, তো কী বললাম 1 ইন্টু এটা, 2 সেকেন্ড পরে কত 2 ইন্টু এটা, তাহলে এক্স কোঅর্ডিনেট অলওয়েজ এটা, বা এস এক্স ফর আমার এক্স পজিশনটা বোঝাচ্ছে, এস এর এক্স পজিশন। ঠিক আছে, মাথায় রাখো যে কোনো জিনিসে সাপোজ যদি আমি এই মুহূর্তে এটা সরণ এক্স জানতে পারি, এটার সরণ ওয়াই জানতে পারি, তাহলে তো আমি এর অ্যাকচুয়াল এখান থেকে সরণ কত সেটাও জানতে পারবো, এক্স এক্স রুট ওভার হবে এস এক্স স্কোয়ার প্লাস রুট এস ওয়াইয়ের স্কোয়ার। ঠিক আছে, তো এস এক্স জানতে পারলাম, এটা জানতে পারলাম, তাহলে এই দুটোই তো আমার কাজে লাগে, সরণও জানতে পারলাম, বেগও জানতে পারলাম। তাহলে ভার্টিক্যাল মোশন, হরাইজন্টাল মোশনে বা অনুভূমিক গতির ক্ষেত্রে কোনো আমার ঝামেলা নাই। এবার উলম্ব গতির ক্ষেত্রে ঝামেলা আছে কিনা দেখি। উলম্ব গতির ক্ষেত্রে কী লিখবো, এ ওয়াই ইকুয়াল টু কি মাইনাস জি, এই ফ্যাক্টরটা কিন্তু অলওয়েজ লিখতে হবে, কারণ এটার ক্ষেত্রে তো ত্বরণ আছেই। তাহলে এটার ক্ষেত্রে কী কী ফ্যাক্টর হচ্ছে দেখো, অ্যাট ফার্স্ট যে একটা প্রাথমিক বেগ ছিল, এর প্রাথমিক বেগ কত ছিল, ইউ ওয়াই ছিল, প্রাথমিক বেগ ইকুয়াল টু ছিল ইউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে যে কোনো মুহূর্তে যদি বেগ চাই,
যে কোনো মুহূর্তে যদি বেগ চাই, ইউএক্স আমি এটা লিখলাম যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, অ্যাট এনি ইনস্ট্যান্ট। যারা ইংরেজিও ফলো করছো, মানে তোমাদের বলিও ইংরেজি ভার্সন অবশ্যই ফলো করবে, ঠিক আছে? আমি তো বাংলাতে কথাবার্তা বলছি, প্লাস টার্মগুলোও বলছি, ঠিকমতো নোট ডাউন করো, আর ইংলিশ টার্ম কিন্তু অবশ্যই পরিচিত হবে, ঠিক আছে? তো এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি, আর এটা কি, এটা যে কোনো একটা মুহূর্তে, মানে এই মুহূর্তটার কথা বলছে পি বিন্দুতে। তাহলে এটা তো পি মুহূর্তের বেগ ছিল না, এটা কি ছিল? প্রাথমিক বেগ। এটা কিন্তু ছিল আমার প্রাথমিক বেগ। দেখো একটা জিনিস, প্রাথমিক বেগ, এটার কিন্তু ইউ কস থিটা ছিল, এই উপাংশটার কথা বলছি, আর ইউ সাইন থিটা কি বলছি? এই উপাংশটার কথা বলছি, ঠিক আছে? এগুলো এত গুলিয়ে না যায়। প্রাথমিক বেগ ছিল এটা। এবার যে কোনো মুহূর্তে বেগ কী করি? ভি ইকুয়াল টু ভি ওয়াই কেন করছি? আমি এখন বাদিকটা শেষ, হরাইজেন্টাল শেষ, শুধু ভার্টিক্যালের কাজ করবো, ওই জন্য আমি ভি ওয়াই বলো। ভি ওয়াই ইকুয়াল টু ফর্মুলা কি? ইউ ওয়াই, দেখো যা আছে ইউ প্লাস এটি, শুধু মনে রাখবে এ এর জায়গায়, ইউ এর জায়গায়, সব জায়গায় ওয়াই ওয়াই লিখবো। এটাই তো আমার ফর্মুলা। যে কোনো মুহূর্তে, অ্যাট এনি ইনস্ট্যান্ট, মানে যে কোনো টাইমে, অ্যাট এনি ইনস্ট্যান্ট, অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে বেগ আমার এটা। তাহলে বেগ যদি এটা হয়, এটাকে একটু ভালো করে লিখতে হবে। তো ইউ আই মানে কি? ইউ সাইন থিটা। এটা তো জানি, এটা তো প্রাথমিক বেগ ছিল, এটা তো একবারে দিয়ে ফেলেছি ইউ। এবার দেখো ভ্যালুগুলো পুট করছি। এ ওয়াই মানে এই তো লিখেছি এজি, সরি মাইনাস জি, তাহলে এখানে কী হলো? মাইনাস জি টি, ঠিক আছে? টাইম ফর টি। তাহলে ভি ওয়াই যে কোনো একটা মুহূর্তের বেগ আমি পেয়ে গেলাম, ঠিক আছে? এগুলোকে ছোটো ছোটো ইকুয়েশন আকারেও লিখতে পারো, বা বক্স আকারেও যে কোনো একটা জায়গায় ধরো নোট ডাউন যদি দেখি যেমন দরকার পড়বে সেই হিসেবে করবো। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু করলে, এবার যেখানে এখানে যেমন ভি ওয়াইটা দরকার পড়েনি, ভি এক্স ইকুয়াল টু এটা মান কনস্ট্যান্ট যেহেতু, বাট এটাতে পরিবর্তনশীল, কারণ যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিভাজ্য ত্বরণ আছে। এবার যে কোনো মুহূর্তে যেমন এস এক্স বের করলাম, বা ওয়াইকে আমি এস ওয়াই হিসেবে লিখতে পারি, ওয়াই কোঅর্ডিনেট, মানে এই মুহূর্তে যদি এবার আমি তো এটা পেয়ে গেছি, অ্যাট টাইম টিতে কত দূর গেছে, এক্স অক্ষ বরাবর কত গেছে, ইউ কস থিটা ইন্টু টি, আর ওয়াই বরাবর কত গেছে, এটা কীভাবে জানবো? তাহলে এই কম্পোনেন্ট যতটা নিয়ে যাবে সেটাই। তার মানে কি ফর্মুলা কি? এস ওয়াই, বা এটাকে আবার লিখতে পারি এস ওয়াইও লিখতে পারি, ঠিক আছে? এস বা এস এক্সও লিখতে পারি, ওয়াই বা এস ওয়াইও লিখতে পারি, ঠিক আছে? যখন আমার পজিশন জানতে চাইবে, কোঅর্ডিনেট হিসেবে, তখন ওয়াই ব্যবহার করবো। যদি আমার সরণ জানতে চাই, এক্স অক্ষের দূরে কতটা সরণ হয়েছে, তখন এস ওয়াই টার্মসটা লিখবো, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে এস ওয়াই বা এস ওয়াই ইকুয়াল টু কী লিখবো? আবার হচ্ছে ফর্মুলা ইউটি মাইনাস, বা সরি প্লাস ইউটি, তো ইউ কথাটা লিখবো না, কী লিখবো? ইউ ওয়াই টি প্লাস হাফ জি, সরি জি না, হাফ এ না, এ ওয়াই টি স্কোয়ার, এরকমভাবে, ঠিক আছে? আর এটাকে কী লিখবো? ওয়াই বা এস ওয়াই ইকুয়াল টু কী লিখবো? ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস এ ওয়াই এর মান কি? জি মাইনাস জি, হাফ জি টি স্কোয়ার। তো এইভাবে দেখো, এটার একটা টার্ম পেলাম, এটার একটা টার্ম, তার মানে আমি এখন ওয়াই কোঅর্ডিনেটে, মানে অ্যাকচুয়ালি মোশনটার ভার্টিক্যাল আর হরাইজন্টাল দুটো মোশনকে আমি ভাগ করে, যা মোশনের আমরা কী জানতে চাই, মোশনের আমি আলাদা ভেলোসিটি জানতে চাই। ভেলোসিটি জানলে আমরা অ্যাক্সিলারেশন, আমার কী বললাম, এক্ষেত্রে জানার কোনো দরকার নেই, কারণ এখানে অ্যাক্সিলারেশন মানে একটাই জি, তো অ্যাক্সিলারেশন জানতে চাইবে না, এক্ষেত্রে আইদার কত দূর গিয়ে পড়লো, মানে অ্যাকচুয়ালি এক্স পজিশান জানতে চাইবে, বা কত হাইটে এই মুহূর্তে আছে, তাহলে ওয়াই পজিশান জানতে হবে, সেটা একটা জিনিস। তার মানে অ্যাকচুয়ালি সরণ জানতে চাইছে এক্স বা ওয়াই বরাবর, সেটা আমরা জানতে পেরে যাচ্ছি। এবার যদি বলে অ্যাকচুয়ালি কত সরণ হবে, তাহলে এস এক্স যদি জানা থাকে আর এস ওয়াই যদি জানা থাকে, তাহলে আমরা তো কী করি, রুট ওভার অফ এস এক্স স্কোয়ার প্লাস, তাহলে সবই জানতে পারছি। আবার কি ভেলোসিটির ক্ষেত্রে কখনো কিন্তু আমাদের এই মুহূর্তে ভেলোসিটি কথা, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কখনোই চেঞ্জ হবে না, সেটা জানি। আর ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি, সেটাও একটা টার্ম পেলাম। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো পেলাম, এই জিনিসগুলোই ব্যবহার করে আমার পুরো এই আজকের কাজটা হয়েই যাবে, ঠিক আছে? এই ছোটো ছোটো জিনিসগুলো ব্যবহার করে একটু নোট ডাউন করে নাও, ঠিক আছে? মুছে নিই, তারপর চলে আসছে যা টার্মগুলো স্পেসিফিক, হোয়াট ইজ টাইম অফ ফ্লাইট, হোয়াট ইজ রেঞ্জ, হোয়াট ইজ ম্যাক্সিমাম হাইট,
কীভাবে আমরা ডিডিউস করব। খুব সহজ, কোনো নেই। অ্যাট ফার্স্ট এই জিনিসটা বুঝে নাও, তারপরে কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে একটু মুছে ফেলা, লিখে নাও, তারপরে আমি মুছে ফেলছি। ঠিক আছে, তাহলে এগুলো মুছে ফেলি। এই ডায়াগ্রামটা মুছছি না, ডায়াগ্রামটা সবসময় দরকার, ওই জন্য মুছছি না। তাহলে এই জায়গাটা মুছে ফেলি। তাহলে এবার চলে আসছি কিছু কিছু টার্ম। তো কী কী জিনিস জানবো? অ্যাট ফার্স্ট জিনিস জানবো টাইম অফ ফ্লাইট, মানে উড্ডয়ন কাল, টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, মানে কত সময় ধরে ও ভূমি টু ভূমি যে ডিস্টেন্সটা কাভার, মানে আমি এখান থেকে কোনো একটা বস্তুকে প্রজেক্ট করেছিলাম, প্রজেক্টাইল মোশন ও লাভ করেছে, তো এর এখান থেকে এখানে আসতে ওর সময়টা কত লেগেছে, মানে ও বিন্দু থেকে বি বিন্দু। টাইম অফ ফ্লাইটকে কী লিখবো? ও থেকে বিতে যেতে সময় লাগে, এটাই হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট, এখান থেকে এখানে যেতে। তো এটা কত, কীভাবে বুঝবো? দেখো, এখানে ইউকস থিটা ছিল, মুছে ফেলা হয়েছে। ঠিক আছে, ইউকস থিটা লিখে দিচ্ছি। দেখো একটা জিনিস, যদি আমরা ভাবি যে ও থেকে বি বিন্দুতে আসলো, এক্স অক্ষ বরাবর গেছে ও থেকে বি বিন্দুতে। ঠিক আছে, এখন এক বলো, যখন প্রথম থেকে যাত্রা শুরু করে শেষ বিন্দুতে, এখন যদি আমি বলি তুমি এস ওয়াই কত, এস ওয়াই কত মানে কি? এস ওয়াই মানে আমার ওয়াই অক্ষ বরাবর কতটা সরণ হয়েছে একদম যাত্রা শেষে। যাত্রা শেষে ইন দ্য সেন্স পার্টিকেলকে আমি, মানে এই আমি ছুড়লাম, আমি মানে হাতের পজিশন চেঞ্জ হয়েছে, হাইটটা চেঞ্জ, এবার ধরলাম দুটো হাতই একই তলে আছে, মানে এখান থেকে ছুড়লাম এখানে এসে পড়লো, তো আমার দুটো হাত একই তলে আছে, মানে এক্স অক্ষ বরাবর একটা ডিস্টেন্স হয়েছে। বাট জিজ্ঞেস করছি বলো এই মুহূর্তে, মানে এটা এই হাত ছিল আবার এই হাতে এসছে, তো সরণ আমি জানি কীভাবে সরণ বের করতে হয়। তাহলে যদি ওয়াই অক্ষ বরাবর সরণ বাই এস ওয়াই কত, আনসার কত হয়ে যাবে? 0, কারণ এটা তো এই দিকেই আছে, ওয়াই তো উঠেছিল, বাট এই মুহূর্তে তো কিছু দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে তো ও কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছে। তাহলে এস ওয়াইটা হয়ে যাবে আমার 0, এস ওয়াইটা হয়ে যাবে আমার 0। ঠিক আছে, এবার লাস্ট যে ইকুয়েশনগুলো পেয়েছিলাম, এবার কেমনভাবে কাজে লাগাবে? লাস্ট এইখানে লেখা ছিল, তোমরা আশা করি নোট ডাউন করে নিয়েছো। যদি না নোট ডাউন করো, একটু খাতা পেন নিয়ে পড়ার চেষ্টা করো। যখন ভিডিওগুলো দেখবে অবশ্যই এমন না যে ঘুমিয়ে ঘুমিয়ে, কি বলেছি এর আগেও বারংবার বলেছি, একটু সিরিয়াসলি পড়ো, যাতে এক আধবার ভিডিওটা দেখলে খুব ভালোভাবে কনসেপ্ট হয়ে যায়। এবার তোমরা একটু বই পড়ো, আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, একবার দুবার দেখলে তো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ফার্স্ট টাইম দেখলাম একটু বুঝে নিই স্যার কী বলছে, তারপর পরে একবার ভালো করে দেবো। এইভাবে, এটা তো এন্টারটেইনমেন্টের ভিডিও নয় যে তুমি একটু তোমার রিফ্রেশ করে দিলাম মাইন্ড, কিন্তু হ্যাঁ তুমি যদি প্রথম থেকে ভালো করে দেখো তাহলে ভালোভাবে ফোকাসড হতে পারবে। প্লাস একটু খাতা পেন নিলে, আমি এই জায়গাগুলো বললাম নোট ডাউন করে নেবে। এখন যদি এই টার্মটা লিখতে হয়, স্যার কোথা থেকে লিখে দেবো, কিন্তু একটু আগেই সব লিখে ফেলেছি। ঠিক আছে, তো এগুলো কিন্তু খাতা পেন নিয়ে অবশ্যই কাজ করে। নিজেরা অ্যাকচুয়ালি মানে এই অনলাইন আজকালকার যে মেথড আছে ক্লাসে, তার কিন্তু ফার্স্ট একটাই জিনিস, আমরা একটু খাতা পেন নিয়ে বসে ভালো ভালো কথাগুলো নোট ডাউন করবো। তাহলে কি বলো তো, আমার অর্ধেক পড়া হয়েই যায় এখানে। তোমরা ফিল করবে, যদি একবার ফলো করো তাহলে দেখবে উপকারটা তোমরা নিজেরাই পাবে। ঠিক আছে, তাহলে এবার চলে আসছি। তাহলে এস ওয়াই ইকুয়াল টু 0 বললাম, এখান থেকে এখানে আসছে, মানে ও থেকে বি যেতে এস ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর কোনো আমার সরণ হয়নি, মানে আমার যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এস ওয়াই যদি 0 হয়, তাহলে এস ওয়াই এর ফর্মুলা কী লিখলাম একটু আগে? এস ওয়াই ইকুয়াল টু কী হলো? এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, মানে ইউআইটি মাইনাস প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, একটু আগে যেটা করালাম। আবার ইকুয়েশনটা লিখে ফেলছি, তাই এস ওয়াই কত হয়ে যাবে? 0, মানগুলো সব বসাবো। ইউআই এর মান কত? ইউআই এর মান হচ্ছে, এটা ইউআই ছিল ইউ সাইন থিটা, আর এটা ইউএক্স ছিল ইউ কস থিটা। ঠিক আছে, তাহলে ইউআই এর মান কত? ইউ সাইন থিটা টি মাইনাস হাফ এ ওয়াই এর মান হচ্ছে, কিছু জিনিস লিখে দিই, এই তো লেখাও আছে, লিখে ফেলেছি, হাফ জি টি স্কোয়ার, এ ওয়াই এর মানে হাফ জি টি। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, দেখো কি হচ্ছে, অর, ঠিক আছে, দুটোকে যদি একসাথে, আর এই পাশে নিয়ে আসার দরকার নেই, টি কমন যাবে, ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0, और टी ইকুয়াল টু 0 একটা সলিউশন পাবো, অর না সলিউশন কী পাবো? অর টি। এবার এটা মানে কি? টি ইকুয়াল টু আইদার 0 হতে পারে, এই দুটো প্রোডাক্ট 0 মানে কি? মানে এ ইন্টু বি যদি 0 করি, তার মানে কি আইদার এ 0 হয়, অর বি 0 হয়।
তাই তো, তাহলে আইদার এটা টি ইকুয়াল টু 0 হবে, বা এর পরের টার্মটা কি 0 হবে, ইউ সাইন থিটা টি, থিটা ইকুয়াল টু মাইনাস হাফ জিটি ইকুয়াল টু টি, মানে ইকুয়াল টু হাফ জিটি লিখে দিচ্ছি। তাহলে সেখান থেকে টি, এবার টি ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে এই দুটো সলিউশন কিন্তু পেয়ে গেলাম, এটাকে T1 লিখলাম, এটাকে T2 লিখলাম, ঠিক আছে। তাহলে দুটো সলিউশন কেন পেলাম, দেখো সরণ 0 বা SY 0 আমার এই কেসে দুবার ঘটেছে। কেন দুবার ঘটেছে, একবার যাত্রা শুরুর সময় কত ছিল, ও বিন্দুতেই ছিল, এই সরণ কত ছিল, Y কম্পোনেন্টে 0 ছিল, X কম্পোনেন্টও এক্ষেত্রে 0 ছিল, বাট ছিল তো ওয়াইও 0, ওয়াইও 0 ছিল, আবার বি বিন্দু যা তটাও ওয়াই পায়। তাহলে দুটো ইকুয়েশন T1 ইকুয়াল টু কেন পেলাম, দুটোটা T1 0 কেন পেলাম, এটা ও বিন্দুতেই ছিল, পার্টিকেলটা ও বিন্দুর কথা বোঝাচ্ছে, যাত্রা তখন শুরু করিনি, T1 0 মানে যাত্রা শুরুই করিনি। আর T2 ইকুয়াল টু এটা মানে কোন পজিশন বোঝালাম, বি। অ্যাকচুয়ালি আমার এটাই দরকার ছিল, এখান থেকে যাত্রা শুরু না করতে আমার জানার দরকার না, টি ইকুয়াল টু 0 মানে আমরা জানিও যে তখন সরণও 0 ছিল, সব কিছু 0 ছিল, বাট আমার জানতে চাইলাম বি বিন্দু। তাহলে এটাই হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট। তো T2টাকে আমি T2 হিসেবে লিখবো না, T2টাকে আমি স্পেশাল বড় হাতের টি হিসেবে লিখবো, যাতে আমার টাইম অফ ফ্লাইটের সাথে কনফিউশন না হয়, কারণ টি মানে যে কোনো টাইম বোঝায়, বাট এই টাইম অফ ফ্লাইটটা কী পেলাম, টাইম অফ ফ্লাইটটা পেলাম ক্যাপিটাল টি, এটাই হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট, ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। এটা বক্সে রেখে দেবো এখন পর। এটাই পেলাম আমার টাইম অফ ফ্লাইট, মানে আমার অ্যাকচুয়ালি এখান থেকে এখান পৌঁছলে কতটা সময় লাগলো, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট, কতটা, এটাকে টাইম অফ ফ্লাইট, FLIGHT, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কতটা এখান থেকে এখান পৌঁছাতে সময় লাগলো। এবার আমরা নেক্সট বের করব যে কতটা হাইট নিয়েছে, দেখি বস্তুটা কতটা, অবজেক্টটাকে তো থ্রো করলাম, ম্যাক্সিমাম হাইট কতটা আছে। তো ম্যাক্সিমাম হাইট বুঝবো কী করে, ম্যাক্সিমাম হাইট এই পয়েন্টে এসছে, তো এই পয়েন্টের স্পেশাল একটা জিনিস ছিল, এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে UX এর মান তো UX যেটা ছিল ইউ কস থিটা তো ছিলই, মান কখনো চেঞ্জ হবে না, বাট এই পয়েন্টে UY অ্যাট, এই যে পিক পয়েন্টে অ্যাট ম্যাক্সিমাম হাইট, HEIGHT হাইট, মানে সর্বোচ্চ বিন্দুতে UY লিখবো না, VY লিখবো, কারণ UY তো এটাই প্রাথমিক, এটা তো প্রাথমিক না, যে কোনো একটা মুহূর্তে, তাহলে VY এর মান কত, 0। বোঝা গেল কেন 0, কারণ এই মুহূর্তে এটা একদম অনুভূমিক দিকে আছে, এটাকে দুই ভাগে ভাঙতেই পারবো না, বাকি যে কোনো পজিশনে আমি দুই ভাগে ভাঙতে পারি, UY আর UX পেয়েছে, ঠিক আছে। ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু কনসেপ্টগুলো মাথায় গেঁথে নেবো, কেন এটাকে 0 করলাম, দেখো এটা কিন্তু X অক্সিসের সাথে UX একদম সমান্তরাল, একদম সর্বোচ্চ বিন্দুতে সবসময় একটা স্লোপ আঁকবে, dy/dx এর মান 0 হয়, এই জন্য আমরা যখন ডেরিভেটিভ ক্যালকুলাসের লেকচারে বলেছিলাম যে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু অ্যাকচুয়ালি পিক পয়েন্টগুলোতে বা বটম মানে একদম নিচুর একদম শেষ, মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন, ঠিক আছে, এক্সট্রিম ম্যাক্সিমা হোক আর মিনিমা হোক, যে কোনো পয়েন্টে আমাদের dy/dx এর স্লোপ 0, তার মানে এটা x অ্যাক্সিসের সমান্তরাল, এখানে এই আই ক্যাপের ডিরেকশানেই হয়ে গেছে, তার জন্য VY হচ্ছে 0। তাহলে VY হচ্ছে 0, যে জিনিসটা পেলাম VY 0। তো আমি কী ফর্মুলা ইউজ করতে পারি, দেখো মেকানিক্সের সব কিছুই কিন্তু কাজে লাগে, V² ইকুয়াল টু U² প্লাস 2AY SY। কী ফর্মুলা লিখলাম, সহজ ফর্মুলা জানাই আমাদের, শুধু আমি নিচে y কেন লিখলাম, কারণ আমি একমাত্র কিছু মোশনের কথা আছে, ভার্টিক্যাল মোশনের কথাই যাচ্ছে, ভার্টিক্যাল উলম্ব মোশনের কথাই বলছি, ঠিক আছে, সেপারেট আলোচনা করব, কারণ আমার উলম্ব মোশনে আমি সব কিছু পেয়ে যাব, দেখো পাচ্ছি কি না। তো SY জানতে যে সর্বোচ্চ উচ্চতা জানতে, যে উচ্চতাতে x এর কী ভূমিকা, আমরা যখন কোনো জিনিস উচ্চতা জানতে যাবো, সাপোজ একটা বস্তু এখান থেকে এত দূর আছে, এখান থেকে এত উচ্চতা, এখান থেকে এত উচ্চতা, তো আমরা জানতে উচ্চতা কত, এখন বস্তুটা কোথায় আছে আমার তো জেনে লাভ নেই, কত উঁচুতে আছে সেটা বলো, ঠিক আছে। তো সেটাই জিনিস আমরা জানতে চাই, যে ওই জন্য আমার এক্সের কোনো গল্প নেই, ওই জন্য শুধুমাত্র ওয়াই কম্পোনেন্ট নিয়ে কাজ। তাহলে এবার মানগুলো বসাই, UY এর মান 0, এবার VY এর মান 0, আর UY ইকুয়াল টু U² সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার এটাতে চলে আসছি,
মাইনাস জি এস ওয়াই, এস ওয়াইটাই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা নেব। এখন এই এস ওয়াইকে স্পেশাল নাম দিয়ে দেবো। তাহলে এস ওয়াইকে একটা নাম দিয়ে দিচ্ছি। এস ওয়াই লিখবো না, এস ওয়াইকে আমরা এইচ লিখবো, ম্যাক্সিমাম হাইট। কারণ এস ওয়াইতে যে কোনো পজিশনের কথা বলছে না, বাট স্পেশাল কিছু পজিশনের জন্য, যেমন এটাকে স্পেশাল টাইম, কারণ এটা কিন্তু একদম এখান থেকে পৌঁছতে টাইম লাগবে। স্মল টি ছিল যে কোনো টাইমের কথা, কারণ এস ওয়াই হচ্ছে যে কোনো অবস্থান, বাট আমি এটা এইচ পেয়েছি মানে সর্বোচ্চ উচ্চতা। তাহলে কী পেলাম? সর্বোচ্চ উচ্চতা এগুলি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, যেমন এখানে টাইম অফ ফ্লাইট পেলাম, তেমন আমি সর্বোচ্চ উচ্চতাটাও এখানে পেয়ে গেলাম। এখানে আবার নোট করে দিচ্ছি, তার সর্বোচ্চ উচ্চতা কত পেলাম? এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। খুব মিল পাচ্ছ দেখে দেখে, একটা জিনিসে খুব মিল আছে। একটু পিছনের দিকে ক্লাসগুলোতে দেখলেই দেখতে হবে এই টাইপের সমীকরণ দেখেইছি। নতুন কি? হ্যাঁ, নতুন কিছুই নাই তো, শুধু ভাবনাটাই নতুন। মেকানিক্স তো নাম ডিফারেন্ট, মেকানিক্সের নাম, আর মেকানিক্স তো মেকানিক্সই আছে না, সেই তো আলাদা থাকলে তো কত কষ্ট হতো। তো এবার দুটো জিনিস পেয়ে গেলাম। থার্ড জিনিস যেটা দরকার, কী কী জিনিস দরকার আমরা, কী বলছি, এই দুটো জিনিসের দরকার। কতটা টাইম লাগলো, কতটা ম্যাক্সিমাম হাইট পেলাম, আর থার্ড যেটা জিনিস কত দূর পৌঁছলো। মানে সাপোজ এটা খুবই কাজে দরকার হয়। কেন দরকার হয়? সাপোজ আমরা এখান থেকে মিসাইল ছুটছি, বা সাপোজ আমি মিসাইল তো যাই হোক নেগেটিভ কথাবার্তা হয়ে গেল, তো মিসাইল না, মানে সাপোজ আমি বল ছুটছি। দেখো কোনো একটা বাচ্চা ছেলেকে যদি বল ছুটতে পারো, তোমার হাতে ঠিক দিতে পারবে না, কারণ ওই ক্যালকুলেশনটা মেন্টালি আসেনি যে আমি এই বেগে আর এই অ্যাঙ্গেলে ছুটলে ওর হাতেই পড়বে। কিন্তু আমরা অনেক দূরে যারা খেলাটেলা করি এইভাবে ছুটলাম, ঠিক ওর হাতে গিয়েই পড়লো। তো তার মানে কি, আমার হাইট আর ওর হাইট যদি সেম থাকে, মানে এখান থেকে ছুটলাম এখানেই গিয়ে পড়লো, তার মানে এই অ্যাক্সিস বরাবরের কথাটা কত দূর গিয়ে পৌঁছলো, এটা কিন্তু আমার ক্যালকুলেশন আছে। তো এই রেঞ্জ, দিস ইজ কল্ড রেঞ্জ। মানে একটা জিনিস কত দূর ছুটতে, মানে বলে না তুই ছোট, তোর রেঞ্জ কত দূর দেখবো, মানে অ্যাকচুয়ালি তুই কত দূর ছুটতে পারিস, কত হাইটের দরকার নেই। ওই জন্য আমরা সুবিধা করতে গিয়ে অ্যাঙ্গেলটাকে কিছু একটা চেঞ্জ করি, ঠিক আছে, কিছু একটা চেঞ্জ করি, দেখে নেবো গিয়ে চেঞ্জ করি। তো অ্যাঙ্গেলটাকে কিছু চেঞ্জ করতে যাই, আমরা ভাবি যে এই বরাবর ছুটলে মনে হচ্ছে ভালোই হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কি গল্পটা থাকে ম্যাথামেটিক্যালি দেখলেই বুঝতে পারবো। তাহলে নেক্সট টার্ম আসবো যে ও থেকে বি, যেটাকে নাম দিয়েছি দিস কল রেঞ্জ। এটাকে আর হিসেবে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়। তো রেঞ্জ কি করে পাবো? ও থেকে বি। লাস্ট আবার কিছু কিছু জিনিস করে ফেলেছিলাম, কি লিখেছিলাম যে আমরা আবার ওয়াই অ্যাক্সিসের কথা বলবো কি, কারণ আমার রেঞ্জ জানছি। তো একটু আগে যখন ম্যাক্সিমাম হাইটের কথা জানলাম, তখন ওয়াই অ্যাক্সিসের কথাই বলছিলাম, এক্স অ্যাক্সিসের কথা বলিনি, কারণ হাইটের ক্ষেত্রে আবার এক্স অ্যাক্সিসের ভূমিকা নাই। আবার যখন রেঞ্জের কথা বললো, মানে কত দূর গেল, অনুভূমিক কত দূরত্ব গেল, তখন আমার ওয়াই অ্যাক্সিসের কোনো দরকার নেই। তাহলে কত দূর গেল সেটা যদি এক্স লিখতে পারি, বা এটাকে কি লিখবো, এস এক্স লিখবো। এটা ইকুয়াল টু কি, আমার ফর্মুলা কি, ইউ কস থিটা ইন্টু টি। এটা তো একটু আগেই লিখেছিলাম। এই হরাইজেন্টাল মোশন বা অনুভূমিক দিকের যখন আলোচনা করবো, তখন এই জিনিসটা কিন্তু ভাইটাল হয়ে যাবে, তাই তো? তাহলে এখন এই টিটা কি, এই টিটা তো হচ্ছে যে কোনো অবস্থায় আমি এক্সের পজিশন জানতে চাই। কিন্তু যে কোনো অবস্থা বলছি না, একদম শেষ মুহূর্তে ও থেকে বি বিন্দুতে পৌঁছতে কত সময় লেগেছে, এত সময় লেগেছে। তাহলে এই টিটা সরিয়ে দিচ্ছে, এই টিটা যেই সরিয়ে দেবো এর নাম তখন স্পেশাল নাম হয়ে যায়। তখন আমি লিখতে পারি অর রেঞ্জ আর ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি, আর ক্যাপিটাল টিকে রিপ্লেস করে এখানে দিয়ে দেবো ভ্যালুটা কত আছে, 2u সাইন থিটা বাই জি। তাহলে এখানে আমি কি লিখবো, অর রেঞ্জ ইকুয়াল টু আর ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, হ্যাঁ, ইন্টু ইউ বাই জি। তাহলে এটাকে আমরা তো ত্রিকোণমিতিতে জানি কি ব্যাপার, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। তাহলে কী হলো, ইউ সাইন 2 থিটা বাই জি। এই পেয়ে গেলাম একটা আরেকটা টার্ম। কিছু ভুল লিখলাম, ও ইউ স্কোয়ার, কিছু ভুল লিখে দিয়েছিলাম, ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটাই হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ,
মানে একটা ভেলোসিটি পার্টিকুলার দিলে কতটা হতে পারে। এবার ম্যাক্সিমাম আর ভেলোসিটি যদি ফিক্স থাকে কী অ্যাঙ্গেলে দিলে পেলো, এবার ধরো ক্যালকুলেশন নিজেরাই করতে পেরে যাবো। ঠিক আছে, মানে স্পেশাল কেস কি বুঝে ফেলি, খুব সহজ আর আগে বলে ফেলি। এটা তো লিখেইছিলাম। এবার কি, এটা তো যে কোনো একটা অবস্থান চাই, আমি এই অবস্থান চাইছি, ও থেকে বি অবস্থান কত, এটার রেঞ্জ নাম দিয়েছি আর, মানে কত পাল্লা, বাংলা বলে পাল্লা, কত দূর গেল বা সীমা। তো এটা ইকুয়াল টু কি, ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না, এদিকে সমবেগেই আছে, ইউ কস থিটাই আছে, ইনটু কি কতটা টাইম, কত টাইম এখান থেকে এখানে পৌঁছতে কতটা সময় লেগেছে, এই সময় লেগেছে উড্ডয়নকাল, টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, তাহলে এইটা সময়ের সাথে এটাকেই করে দিলাম, মাল্টিপ্লাই করে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস আমি এখানে লিখে ফেলি, এটা কি রেঞ্জ আর ইকুয়াল টু কী পেলাম, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, বুঝে ফেলি এইগুলো। এবার দেখো এক একটা স্পেশাল কেস কীরকম, যে অ্যাট থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা যদি 45 ডিগ্রি হয়, সাইন 2 থিটা মানে সাইন অ্যাকচুয়ালি এটা ম্যাক্সিমাম থাকে, এটার মান হয়ে যাবে 1, কারণ সাইন থিটা তখন সাইন 2তে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1। ঠিক আছে, তখন এটা আর ম্যাক্সিমাম হয়, সেটা কত হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। তাহলে আমরা যদি এইভাবে অনুভূমিক বরাবর ছুড়লে অনেক দূর যাবে সেটা নয়, পার্টিকুলার আমি অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কি, এটা হরাইজেন্টাল সারফেস থেকে থাকে, তার থেকে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে সাপোজ এই থিটাটা যে 45 ডিগ্রি হয়, তখন ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে পার্টিকুলার একটা ভেলোসিটির জন্য। ভেলোসিটি বাড়ালে তো আবার রেঞ্জ বেড়ে যাবে, কিন্তু একটা ফেজ, কারণ বেগ যদি 20 মিটার পার সেকেন্ড থাকে, তো ম্যাক্সিমাম কত দূর ছুটতে পারবে সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপরও। অ্যাঙ্গেল যদি তোমার থাকে 45 ডিগ্রি থাকে, তাহলে এই মানটাই হবে। তাহলে এটা হচ্ছে আর ম্যাক্স, মানে পার্টিকুলার যে ভেলোসিটিতে অ্যাঙ্গেলে ছুটলে যেটা ম্যাক্সিমাম হাইট যাবে। এবার একটা জিনিস বলি, এটা একটা মজাদার জিনিস আছে, মানে এই পুরো জিনিসটা, মানে সাপোজ এমনটা হতো যে থিটার জন্য এই ভ্যালুটা প্রযোজ্য, এই ইকুয়েশনটা থিটার জন্য প্রযোজ্য, আবার 90 ডিগ্রি মাইনাস থিটার জন্যও প্রযোজ্য, সেম আসবে। মানে কথাটার অর্থ কি, আমি যদি 30 ডিগ্রি কোণে ছুড়লে যত দূর যাবে, 60 ডিগ্রি কোণে ছুড়লেও তাই হবে। 30 আবার 60 মানে কেন, দেখো এখানে যদি পুট করো আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বলেছি, তাহলে 2 × 90 মানে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা হচ্ছে, তাই তো। থিটার জন্য আমি যদি এটা প্লেস করি, তাহলে এটা ইকুয়াল টু আবার কী হয়েছে, দেখো ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, কারণ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। এই জন্য এটাকে দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে এই দুটো যে কোনো অ্যাঙ্গেলে, মানে 30 60 45 তো আছেই, জায়গায় 45 10 80, তাহলে এইগুলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য রেঞ্জ কিন্তু চেঞ্জ হবে না। মানে আমি যদি এইভাবে দিলেও যে রেঞ্জে আসবে, আবার এইভাবে দিলেও কিন্তু একই রেঞ্জেই যাবে। এটা একটা মজাদার ব্যাপার। ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে যে এইভাবে দিলে মনে হচ্ছে বেশি দূর যাবে, এইভাবে দেখলে কেমন, না, এটা আগে সেম ভেলোসিটির জন্য সেটাই 10 ডিগ্রিতে দিলে যা হবে 80 ডিগ্রিতেও তাই হবে। মানে থিটা ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে থিটা ইকুয়াল টু 80 ডিগ্রিতেও সেম আমার রেঞ্জ আসবে। থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি হয়, 70 ডিগ্রিতে একই, কি 20 ডিগ্রি 25 ডিগ্রিতে হয়, তাহলে আবার আমার 65 ডিগ্রিতেও একই হবে। মানে অ্যাজ ইফ আমার রাখতে হবে এমনভাবে থিটার চয়েসগুলো রাখতে হবে, থিটা 1 বা থিটা 2 এমনভাবে চয়েস রাখতে হবে যে থিটা 1 প্লাস থিটা 2 করে অলওয়েজ 90 ডিগ্রি যাতে হয়। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের জন্য কিন্তু আমার ম্যাক্সিমাম রেঞ্জটা হবে। ঠিক আছে, কথাটা বোঝা গেল যে কী বললাম, যে কোনো অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল প্লাস, মানে যে কোনো অ্যাঙ্গেলের জন্য দেন, সাপোজ যে থিটা ইকুয়াল আমি 10 ডিগ্রি ধরি বা 5 ডিগ্রি ধরলাম, তাহলে একই রকম পাল্লা আবার কিসে পাবো, 85 ক্ষেত্রেও পাবো, কারণ 90 - 5 85। ঠিক আছে, এই ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথায় রাখবো। তাহলে এই তিনটে জিনিস নিয়েই সব কিন্তু কারবার, প্লাস এই যে কিছু কিছু কনসেপ্টগুলো মাথায় রেখে নিলে ব্যাস, আর কিছুই ফ্যাক্টর নেই। এবার একটা ছোট্ট করে ইকুয়েশনটা দেখিয়ে দেবো, তারপরে চলে আসবো প্রবলেমে। কী ইকুয়েশন দেখে নিই, যে অ্যাকচুয়ালি এর পাথটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এই প্রজেক্টাইল মোশনের পাথ কেমন। এর পাথ যে প্যারাবোলা, কেমন দেখতে, একটা প্যারাবোলা অধিবৃত্তের মতো লাগছে দেখতে। ঠিক আছে, পাথ যে প্যারাবোলা, সেটা আমি প্রমাণ যদি করতে চাই, তাহলে ধরলাম প্রমাণ করে। তো আমি এই যে কোনো বিন্দুর কথা, পি বিন্দুতে আমি আলোচনাটা করতে, পি বিন্দুতে অবস্থান কোঅর্ডিনেট কি XY হয়ে আছে, এর কোঅর্ডিনেট XY, এক্সের মান কত ইউ কস থিটা ইন্টু টি, যে কোনো একটা টি, আর ওয়াইয়ের মান এটা। তাহলে আমি যদি জানতে চাই যে
কেমনভাবেই হচ্ছে, তো ধরলাম ওয়াই ইকুয়াল টু লিখছি, ওয়াই ইকুয়াল টু মানে এস ওয়াই বা ওয়াই সবই লিখতে পারি, মানে ওয়াই অবস্থান কী করে জানতে পারো, সাপোজ আমি ওয়াই অবস্থানটা জানতে পারি কত হাইটে আছে, ওয়াই ইকুয়াল টু কী লিখবো, ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, এভাবে লিখেছি। আর এখানে লিখবো ওয়াই তো ওয়াই থাকলো, ইউ ওয়াইয়ের জায়গায় কী লিখবো, ইউ ওয়াইয়ের জায়গায় মানটা লিখে দেবো ইউ সাইন থিটা, ঠিক আছে। এবার দেখো টি ইকুয়াল টু একটা পেয়েছিলাম, একটু আগে বললাম এক্সকে কোনো এক্স কোঅর্ডিনেট যদি জানতে চাই কীভাবে পাবো, এক্স কোঅর্ডিনেট কীভাবে জানতে পারো, ইউ কস থিটা ইন্টু টি, যে কোনো টাইমের কথা বলেছিলাম ইউ কস থিটা ইন্টু টি, তাহলে এক্সকে যদি এভাবে লেখা যেতে পারে, অর টি ইকুয়াল টু লিখে দিতে পারি ইউ কস থিটা বাই, হ্যাঁ ইউ কস থিটা সরি এক্স বাই ইউ কস থিটা, এক্স বাই ইউ কস থিটা, টি ইকুয়াল টু হয়ে যাবে এক্স বাই ইউ কস থিটা। তাহলে টি ইকুয়াল টু এখানে লিখে দেবো এক্স ইন্টু, এখানে এক্স লিখছে, হ্যাঁ এখানে এক্স লিখছে বাই ইউ কস থিটা প্লাস, প্লাস লেখার দরকার নেই মাইনাস লিখবো কারণ হাফ জি হয়ে যাবে, মাইনাস মানে যেহেতু হাফ জি, টি স্কোয়ারের জায়গায় আবার এটাকে পুট করে দেবো এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর একটু এটাকে যদি ভাঙাচোরা করি মানে কাটাকাটি করি তাহলে কী ঘটনাটা ঘটে যাবে, ওয়াই ইকুয়াল টু দেখো এক্স সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি মাইনাস হাফ জি, এখানে জিটা লিখে দিলাম টু ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এগুলো তো সব তো কনস্ট্যান্ট তাই না, পার্টিকুলার একটা বেগ পার্টিকুলার অ্যাঙ্গেল দিয়েই তো প্রথমে ছুরি না, তারপর তো হাতে না, তার বিভিন্ন সময় হিসেবে পুঁজি অবস্থান আলাদা হবে, এটা ইন্টু এক্স স্কোয়ার, এই আমার ইকুয়েশনটা কিন্তু পেলাম, এটা হচ্ছে আমার একটা প্রজেক্টাইল মোশনের পাথ, মানে গতিপথটাকে কিন্তু ডিসক্রাইব করছে, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি বাই ইউ স্কোয়ার ট্যান। এটা দেখতে দেখো, এটাকে যদি আমি ছোট্ট করে লিখি, এই ইকুয়েশনটাকে যদি আমি একটু ছোট্ট করে লিখি, কীভাবে লিখব, যে ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, যখনই এই ধরনের কিছু টার্ম পাবো, আমরা তো খুব সহজভাবে দেখেছি ওয়াই ইকুয়াল টু 4ax স্কোয়ার বা ax স্কোয়ার, তো এইভাবে যখনই একটা টার্ম পাবো দ্বিঘাতের ঘাতের পাওয়ার 2 থাকবে, তো এই ধরনের ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্ট করে কি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, যেখানে এ আর বি এর মান এখানে আলাদা ছিল, এখানে এ এর মান কি লিখবো, ট্যান থিটা ছিল এ এর মান, আর বি ইকুয়াল টু কত ছিল, জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা, ব্যাস আর কিছু না, বোঝা গেল। তাহলে এই এ আর বি তো একটা কনস্ট্যান্ট, বাট এই যে ইকুয়েশনটা এক্সের সাথে সাথে মানে সময় যত স্মরণ আলাদা হচ্ছে ওয়াইয়ের মানও আলাদা হচ্ছে, ঠিক আছে। এই যে জিনিসগুলো আমাদের মানে এক্সাম ওরিয়েন্টেডে খুব কাজে লাগে, আমরা যদি বোর্ড এক্সামের কথা খুব আসে যে দেখাও যে একটা কোনো প্রজেক্টাইলের মানে একটা পার্টিকেলটাকে প্রজেক্টাইল বলে বা প্রজেক্টাইল মোশনের গতিপথটা হচ্ছে অধিবৃত্তাকার, তাহলে আমি ছোট্ট করে কত লাইনে 3 লাইন ইকুয়েশন ছিল, তাহলে এই ইকুয়েশনটা করে দেখাবো, কোনো যদি বোর্ডে ব্যবহার করে এই 3টে জিনিস টাইম অফ ফ্লাইট, রেঞ্জ, হাইট কত, তাহলে আমরা কিন্তু ভালোভাবে বের করে নিতে পারি, ঠিক আছে। তাহলে এই সব কিছু করার পর এই থিওরি ওরিয়েন্টেড আমার যা যা ক্লাস ছিল, যা যা বলার ছিল বলে দেবো, এবার চলে আসবো সুন্দর সুন্দর প্রবলেমে, ঠিক আছে। তাহলে রেডি থাকো প্রবলেমের জন্য, আমরা বেশ 3-4টে ভালো ভালো প্রবলেম করব, আর সব মুছে ফেললাম সুন্দরভাবে, ভিডিওটাকে পজ করে নোট ডাউন করবে এবং কথা মানবে, মেনে চলবে, যে খাতা পেন নিয়ে পড়তে, এগুলো সব কিন্তু মুছে দিলাম, ঠিক আছে। এটা হয়তো মোছা উচিত ছিল না, থাক, তোমরা নিজেরা দেখে নেবে। তাহলে এইভাবে কিন্তু পড়াটাকে কাজে লাগবে, পড়লে যেভাবে বললাম যে খাতা পেন নিয়ে ভালোভাবে পড়বে, ঠিক আছে। তো ফার্স্ট প্রবলেমে চলে আসি, তাহলে ফার্স্ট প্রবলেমে আসছি। ফার্স্ট প্রবলেম কি বলছে দেখো, যে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ফ্রম এ গ্রাউন্ড উইথ ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড অ্যাট 30 ডিগ্রি ফ্রম হরাইজেন্টাল, ফাইন্ড ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আফটার 2 সেকেন্ড। মানে কি ঘটনাটা বলেছে, কিছু নেই প্রবলেমটাতে, প্রথম প্রবলেম সহজ তো দিতেই হবে,
কি বলছে, একটা পার্টিকেল 37 ডিগ্রি ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে একটা পার্টিকেলকে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হলো। তো এটা 37 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হয়েছে। তো এর ভেলোসিটি বলেছে, এর ভি বলেছে, বা যদি বলে ইউ বলে থাকি, প্রাথমিক কথা বলছি না, এটা ইউ বলে দিয়েছে কত, 50। এবার আমার লেখাটা ভুল হচ্ছে, মড অফ ইউ বলবো, মানে ভেলোসিটির মানটা বলে দিয়েছে, ঠিক আছে, ভেলোসিটির মানটা বলে দিয়েছে কত, 50 মিটার পার সেকেন্ড। এইভাবে যদি একটা বস্তুকে ছুড়ে দেওয়া হয় তাহলে কি বলছে, যে ফাইন্ড দ্য ভেলোসিটি, মানে ভি বার করতে বলেছে, ভি জানতে চেয়েছে আফটার 2 সেকেন্ড, তাই তো 2 সেকেন্ড পরে বেগ জানতে চেয়েছে, আর কি, আর ডিসপ্লেসমেন্ট, মানে এখান থেকে এখানে মানে কত। এবার একটা জিনিস দেখো, যখন এই ভাষাটা বলি যে ডিসপ্লেসমেন্ট, মানে কি, ও প্রথম থেকে আলটিমেটলি ধরো ধরলাম 2 সেকেন্ড পরে ও এত দূর এসছে, ধরলাম এইভাবে ঘুরে ও এত দূর এসছে, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটাই জানতে চেয়েছে। এখানে এখন ডিসপ্লেসমেন্ট একদম ডিরেক্টলি বলেছে, হরাইজন্টাল ভার্টিক্যাল মিলে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এস এক্স বা এস ওয়াই কোনোটাই জানতে চাইনি, আমার জানতে চেয়েছে এস, মানে যেটা ইকুয়াল টু হয় √ অফ এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, তাই তো, এটাই আমাকে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। এবার তাহলে শুরু করি, কীরকম বলছে দেখো, ইউ তো এটা, ঠিক আছে। তো ইউকে কীভাবে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করে দেখাচ্ছিলাম, ভালো আছে, এখানেও কম্পোনেন্টে ভাগ করে তো 50 তো বলেই দিয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে, 50 cos 37 ডিগ্রি ইউ cos থিটা, আর এটা কী হয়ে যাবে, এইদিকে উপাংশটা ইউ বা 50ই লিখছি, 50 sin 37 ডিগ্রি। এবার দেখো 37 ডিগ্রি পার্টিকুলার মান দেওয়া আছে, তো 37 এখানে দেওয়াই আছে, sin 37 মান হচ্ছে, sin 37 ডিগ্রির মান হচ্ছে কত, 3/5 মনে হয় দেওয়া আছে, হ্যাঁ 3/5 দেওয়া আছে। তাহলে এখানে যদি 37 এইভাবে অ্যাঙ্গেলটা যদি 37 বানায়, তো এটা যদি 37 ডিগ্রি হয়, এটা যদি 3/5 মানে কি, এটা থিটা হয় বা 37 ডিগ্রি হয়, এটা লম্ব, মানে এটা হচ্ছে 3 ছিল, এটা ওদিকে 5 ছিল, তা এটা 3 আর 5 হলো, এটা ডেফিনেটলি 4 হবে। তাহলে cos 37 মান তো আমি পেয়ে গেলাম, cos 37 মান কি 4/5, ব্যাস। তাহলে দুটোর মান, তাহলে আমার প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু কি লিখবো, ইউ cos থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ, এইভাবে লিখি। আর ইউ cos থিটা মানে ইউ এর মান কত, ইউ এর মান দেওয়া আছে, এটা ইউ লিখতে পারি বা মড অফ ইউ, কত 50 cos 37 ডিগ্রি আই ক্যাপ প্লাস 50 sin 37 ডিগ্রি জে ক্যাপ। তাহলে ইউ ইকুয়াল টু 50 ইন্টু cos 37 ডিগ্রির মান হচ্ছে 4/5 আই ক্যাপ প্লাস 50 sin 30 ডিগ্রি মান হচ্ছে 3/5 জে ক্যাপ। 5 কেটে 10 হয়ে যায়, ওকে কেটে নিয়ে এটা 40 হচ্ছে, এটা 30 হচ্ছে, 10 ইন্টু 40 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। তাহলে আমার ইউ এর কিন্তু সঠিক একটা চেহারা পেয়ে গেলাম, যেটা আমার দরকার ছিল। কেন দরকার ছিল, কারণ ভি আনতে গেছে, ভি ইকুয়াল টু মানে কি ভেক্টর হিসেবে লিখবো, কিন্তু ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, একদম ভেক্টর ফর্মে, সবগুলো ভেক্টরের মাথায় দিয়েছি। তাহলে ভি এর মান জানতে যদি চাই, তাহলে ভি ইকুয়াল টু কি লিখবো, ইউ এর মানটা লিখে দিই 40 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। এবার দেখো এ ক্যাপ, এ ভেক্টরের মান কত, এগুলো বলে দেওয়া থাকবে না, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মাইনাস জি জে ক্যাপ। এবার জি এর মান 10 মিটার পার সেকেন্ড আমরা ধরে নেব ক্যালকুলেশনের ভালোর জন্য। তাহলে এখানে জি এর মান লিখে দিলাম, জি এর জায়গায় 10 জে ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। তাহলে এখানে কি লিখবো, -10 জে ক্যাপ ইন্টু কিছু ছিল, ইন্টু কত সেকেন্ড পর জানতে গেছে, আফটার 2 সেকেন্ড, মানে ইন্টু 2। তাহলে আলটিমেটলি এটাকে আমি মুছে লিখছি 20, মানে মাইনাস স্কেলার গুণ স্কেলারের সাথে স্কেলার 20 জে ক্যাপ। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি, ভি ইকুয়াল টু আরামসে পেয়ে গেলাম 40 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। হলো, এটাই আমার জানতে চেয়েছে, এটা আমার প্রাথমিক বেগ, এটা আমার 2 সেকেন্ড পরে বেগ, এটাই জানতে চেয়েছে। আর নেক্সট কি জানতে চেয়েছে, কতটা সরণ হলো,
কতটা সরণ মানে কোনো এস বা এক্স বা ওয়াই কম্পোনেন্টের পুরো ভেক্টরটা যে এস ইকুয়াল টু আবার ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার, সরি মাইনাস না প্লাসই হবে, পরে মাইনাস করেছি, ঠিক আছে। তাহলে যদি তাই হয়, কোথায় করি এখানেই করে ফেলি। ও ইউ এর মানটাই মুছে ফেললাম না, ইউ এর মানটা কত লিখলাম, ইকুয়ালটা এখান থেকে দেখলেই বোঝা যাবে। ইউ এর মানটা ছিল 40 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ, ও এখানেতে লিখেছে, হ্যাঁ 30 জে ক্যাপ, এটা ছিল ইউ এর মান দরকার। তাহলে এস ইকুয়াল টু ইউটি, এস ভেক্টর ইকুয়াল টু ইউটি, আবার টি ফর কত 2 সেকেন্ড, 2 ইন্টু 40 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ মাইনাস হাফ, কেন লিখলাম, জি এর ভ্যালু 10, কত টি স্কোয়ার মানে হচ্ছে 10 কত জে ক্যাপ, কিন্তু হ্যাঁ পরে জে ক্যাপটা লিখছি, আগে টি স্কোয়ারের মানটা লিখে দিই, টি মানে 2 ইন্টু 2 4 স্কোয়ার ইন্টু জে ক্যাপ, ঠিক আছে। তাহলে ক্যালকুলেট করলে দেখা দেখা 80 আই ক্যাপ প্লাস 60 জে ক্যাপ মাইনাস 20 জে ক্যাপ, তাহলে এখানে আলটিমেটলি হলো 80 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ। এটা আমার আনসার রিকোয়ার্ড, এটা আমার আনসার, এটা হচ্ছে আমার টি টাইমের পরে কত দূরে আসলো এটা। তাহলে একদম বেসিক অঙ্ক, কারণ কিছুই দরকার পড়লো না, আমি প্রজেক্টাইল মোশনে কীভাবে একটা ভেক্টর আসি, কিন্তু অঙ্কটা ভালো, কারণ বেশ একটাই কারণে, কারণ একদম প্রথম অঙ্ক করছি, সেই হিসেবে আমরা অ্যাট ফার্স্ট প্রজেক্টাইল মোশন ভেবে নতুনভাবে কিছু কনসেপ্টে ঢুকে গেলাম, কী ফর্মুলা কী হবে এগুলো না, একটা বেসিক কনসেপ্ট থেকে যেখানে ভেক্টর ইন 2Dতে যেভাবে কাজ করতে হয় সেভাবে কিন্তু কাজ করলাম, ঠিক আছে। এবার চলে আসি পরবর্তী প্রবলেমে আবার, ঠিক আছে। আশা করি বুঝতে কোনো বিশেষ কিছু ক্যালকুলেশন করিনি, ঠিক আছে। এখানে কোনো এস ওয়াই আর এস এক্সের কাজ করিনি, এটা কম্বিনেশন, মানে এখান থেকে এই মানে সাপোজ এই মুহূর্তে এত এইভাবে মোশনটা হয়েছে, সাপোজ এখানে পৌঁছেছে, তো এই ডিস্টেন্সটা বা সরণটা আমার কত, এই সরণ ভেক্টরটা, এটা ভেক্টর তো একটা, এই ভেক্টরটা কত 80 আই গ্যাপ প্লাস 40 জে গ্যাপ, ঠিক আছে। চল সাপোজ যদি যোগ বিয়োগ কিছু ভুল হয়ে যায়, কারেকশন কিন্তু নিজেরা করে নিও, ঠিক আছে। আমাদের প্রবলেম অনেকগুলো করতে হবে এবং মাথায় রাখতেও হয়, ভিডিওতে খুব লেন্দি না হয়, ঠিক আছে। এই জন্য একটু তাড়াহুড়ো করে করছি, তোমরা এতে ই করো। নেক্সট আসবো প্রবলেম, কি বলছি, প্রবলেম 2, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ফ্রম এ টাওয়ার অফ হাইট 20 মিটার উইথ ভেলোসিটি 20√2 অ্যাট 45 ডিগ্রি, ঠিক আছে। এই আস্তে 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 প্রজেক্টাইলের অঙ্ক, এটা একটা টাওয়ার, এই টাওয়ার থেকে কি করলো, একজন একটা পার্টিকেলকে ছুঁড়ে দিল, এই অ্যাঙ্গেলে ছুড়লো, তো এটা অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 45 ডিগ্রি, এভাবে ছুঁড়েছে। আর কি বলছে, যে প্রজেক্টেড ফ্রম এ হাইট, এই টাওয়ারটার হাইট বলে দিয়েছে 25 মিটার, এই টাওয়ারটা এখান থেকে এই হাইটটা দেওয়া আছে 25 মিটার, টাওয়ারের উচ্চতা। এবার এই ভেলোসিটিটা বলে দিয়েছে, আবার কি বলছে, এই যে ভেলোসিটিটা ইউ বলে দিয়েছে, ইউ ইকুয়াল টু বলে দিয়েছে কত 20√2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ, ফাইন্ড দ্য টাইম হোয়েন দ্য, এবার কী জানতে চেয়েছে দেখো, ফাইন্ড দ্য টাইম, পাথটা কীরকম হবে, এবার চুড়লো এইভাবে, ঠিক আছে। পাথটা কেমন হবে, পড়বে এই দেখো, এই প্যারাবোলা চলে এসছে, হ্যাঁ প্যারাবোলা মানে সুন্দর শেপটাকে প্যারাবোলা বলে না, কার্ভের এই শেপটাকে প্যারাবোলা বলে। এই যে কোনো এইভাবে কেন এই করতে পারি, আবার এইভাবেও হতে পারে, যে কোনো হবে, জানো এটা ফোকাসের উপর ডিপেন্ড করে ভ্যালুগুলো কেমনভাবে শেপ হবে, ঠিক আছে। তো প্যারাবোলার শেপ আমার জানা আছে, তো এইটা হচ্ছে প্যারাবোলা শেপেরই পড়বে, অবশ্যই পড়বে, জানো এইভাবেই পড়বে, এমনভাবে পড়বে না, ভাবে না এইভাবে গেল এইভাবে পড়বে, ঠিক আছে। ওটা আমাদের ইমাজিনেশন, বাট কোনো হয় না। তো তাহলে এইভাবে যদি পড়ে, তাহলে অ্যাট ফার্স্ট জানতে চেয়েছে যে ফাইন্ড দ্য টাইম হোয়েন দ্য পার্টিকেল স্ট্রাইকস উইথ গ্রাউন্ড, মানে এইখানে যে আবার এসে পৌঁছবে, এটা টাইমটা কত, মানে সাপোজ ও থেকে এই পথে এ হয়ে আবার যে বি বিন্দুতে পৌঁছেছে, আমার তাহলে জানতে চেয়েছে অ্যাট ফার্স্ট ওবি কত না, ওবি পৌঁছতে সময় টি ইকুয়াল টু কত লেগেছে, ঠিক আছে। ফার্স্ট জিনিস জানতে চেয়েছে হোয়েন ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড, মানে এখান থেকে এখানে আসতে, গ্রাউন্ড, এদের গ্রাউন্ডের টাওয়ার আছে, গ্রাউন্ডে কনফিউজ হবে না কিন্তু, এখান থেকে এখানে কিছু নেই, এখানে আসবে, তাহলে টাওয়ার গ্রাউন্ডে, এখানে গ্রাউন্ডে আসতে কত টাইম লাগবে। দ্য নেক্সট জানতে চেয়েছে হরাইজেন্টাল ডিস্টেন্স ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার
হোয়েন ইট স্ট্রাইক মানে ওবিও জানতে চেয়েছে, একটু আগে লিখলাম না ওবি কি, ওবিও জানতে চেয়েছে, ওবি কত আর ওবিতে পৌঁছতেও কত সময় সেটাও জানতে চেয়েছে, ঠিক আছে। অ্যান্ড অলসো ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট দ্য টাইম অফ কলিশন, মানে এই যে এখানে যে ধাক্কা নিল এই মুহূর্তে, মানে সাপোজ ও, ঠিক আছে, একটু যদি ভালো করে পাথটা দেখাতে চাই, পাথটা হয়েছে এইভাবে, ধরো স্ট্রাইক এইভাবে এইভাবে, তো এই মুহূর্তে এই জায়গায় ভেলোসিটি ছিল ভি, এরও দুটো উপাংশ ছিল, এইভাবে একটা, এই দিক বরাবর একটা, ঠিক আছে, এইভাবে উপাংশে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এই যে ভি এটাও জানতে চাওয়া হয়েছে, ভি কত, মানে স্ট্রাইক কলিশন যখন ধাক্কা লাগলো তখন ভেলোসিটি কত। তাহলে প্রবলেমটা কিন্তু বেশ ভালো, একটু মন দিয়ে কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে। কী কী জিনিস আমরা দেওয়া আছে লিখে দিলাম, এবার কী কী জিনিস আমাদের দেখে নিই। আর কিছু, হোয়ার ইজ অলসো ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট দ্য টাইম অফ কলিশন, মানে যখন পড়বে। তাহলে এবার দেখো কী কী জিনিস আমি জানতে পারি। অ্যাট ফার্স্ট দেখো একটা জিনিস, ও এখান থেকে শুরু করে এত দূর আসলো, এখান থেকে শুরু করে এত দূর আসলো, যদি আমি বলি এখান থেকে এখানে এস ওয়াই বরাবর ও কত দূর গেছে, ঠিক আছে, এস ওয়াই বরাবর কত দূর গেছে, তো এখান থেকে যদি ছুটতাম তাহলে জিরো বলতাম, ঠিক আছে। প্রবলেমে এখান থেকে ছুঁড়েছি, প্রবলেম এখান থেকে ছুঁড়িনি, প্রবলেমে কোথা থেকে ছুঁড়েছি, প্রবলেম এখান থেকে ছুঁড়ে এত দূর, তাহলে এস ওয়াই বরাবর কোথায়, এই হাইটটাই কিন্তু ওর স্মরণ হয়েছে, মাথায় ঢুকলো কিনা বলো। এখান থেকে আমি পার্টিকেলটা ছুঁড়েছি, এটা হচ্ছে আমার মূল বিন্দু আমার ছোড়ার, এখান থেকে ছুঁড়ে যদি এখানে করতাম তাহলে বলতাম এস ওয়াই বা ওয়াই কম্পোনেন্ট অফ স্মরণ, যেটা ডিসপ্লেসমেন্ট, ওটা কত হতো 0। বাট এখান থেকে যদি ছুঁড়েছি আর এখানে এসে পৌঁছে, মানে আলটিমেটলি ও এত হাইটে গেছে, মানে এখান থেকে পৌঁছেছি এখানে, মানে এটার প্যারালাল পয়েন্ট কি এখানে, তার মানে আলটিমেটলি ও এখান থেকে যদি ফেলা আর এখান থেকে ফেলা একই ব্যাপার, মানে স্মরণ কী বের করি, এখান থেকে এখান, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর স্মরণ, তাহলে এস ওয়াই বা ওয়াই অ্যাক্সিস বরাবর স্মরণ কত হয়ে যাবে, কত হবে, -25 জে ক্যাপ। কেন করলাম এটা, কারণ নেগেটিভ দিকের কথা বলছি, এই দিকে স্মরণের কথা উঠছে না, এটা এখান থেকে হাইট নিয়ে এইটা তল আমার এক্স অ্যাক্সিসের নেগেটিভ, মানে এটা এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের এটাই অরিজিন, তার মানে এটা যদি ড্র করি এইভাবে, এটা যদি ড্র করতাম এভাবে এক্স ওয়াই অ্যাক্সিস, তার মানে নিচেরটা মানে কি নেগেটিভ, এই জন্য এস ওয়াই, এটা আলটিমেটলি আমার এস ওয়াই হচ্ছে মাইনাস সাইনে আছে, ঠিক আছে। এবার এস ওয়াই যদি আমার জানা থাকে তাহলে এস ওয়াই ইকুয়াল টু আমি কী লিখতে পারি, এস ওয়াই ইকুয়াল টু ইউ, প্রাথমিক বেগ জানি আমি, ইউ ওয়াই জানি আমি, টি মাইনাস হাফ জি, সরি এখানে মাইনাস না প্লাসই লিখি এখন, জি ওয়াই, আচ্ছা এ ওয়াই লিখি, আগে ফর্মুলাটা লিখছি আগে, এ ওয়াই টি স্কোয়ার। এবার দেখো ফার্স্ট কী জিনিস -25, ইউআইয়ের মানটাই বের করে নিই, ঠিক আছে, ইউআইয়ের মানটা, কারণ যেহেতু ইউ ওয়াই বলতে চেয়েছি তার মানে ইউ জানলে হবে না, ইউআইয়ের মান কত, ইউ এক্স কত 20√2, দরকার নেই আমি পরে করছি, দরকার নেই, ইউআইটা আগে জানি, ইউআই মানে 20√2 sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির ভ্যালু 1/√2, তাহলে 20 চলে আসবে, 20 মিটার পার সেকেন্ড, ইউআই হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ইন্টু টি। এবার মাইনাস হাফ এ ওয়াই এর মান কত, জি এর মান লিখে দিচ্ছি, জি এর মান 10ই ধরি সবসময়, 10 টি স্কোয়ার, তাহলে কত হলো 5 টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশন কি দাঁড়ালো, যে 5 টি স্কোয়ারকে এদিকে দিয়ে দেন, 5 টি স্কোয়ার -20t -25 ইকুয়াল টু 0। তো এটা কেমন দেখতে হচ্ছে, সলভ করতে হবে, হ্যাঁ সলভ করতে কীরকম হবে, 5 × 125, ঠিক আছে, তাহলে 5t স্কোয়ার, জিরো মেথড ফ্যাক্টর লাগাও, কী হয়ে যায় 25 -25t + 5t, এবার 20কে লিখতে পারি, এই ক্যালকুলেশন এই কিন্তু সমীকরণে সলভ করেছি, এটা কিন্তু আমি নিশ্চয়ই বলবো না যে কীভাবে করছি, দ্বিঘাত সমীকরণে খুব সহজ উপায়ে তোমরা নিজেরাই করবে, করিয়ে তো দিলাম, বুঝতে তো পারবেই যে কী জিনিস, ক্লাস 8-9 জিনিস। তাহলে কত বেরোলো, t - 5 × 5t + 5 = 0।
তাহলে আমি কত পেলাম 5t - 5 = 0। তো এটাকে যদি 0 করি, t = নেগেটিভ পাচ্ছি, টাইম নেগেটিভ হয় না, তাহলে এটা 0 কখনোই হতে পারে না, একমাত্র এটাই 0 হতে পারে, t = 5 হতে পারে, t = 5। আমার আনসার পেয়ে গেলাম। আমার আনসার কি? t = 5, মানে 5 সেকেন্ডে। তার মানে ফার্স্ট জিনিস পেয়ে গেলাম। ও থেকে বিতে সময় যেতে কত লাগবে? t = 5 সেকেন্ড লাগবে। এবার এটা যদি পেয়ে যায় আমার সব সময় সব কিছু জানা হয়ে যাবে। কীরকম? ওবি যদি জানতে চাই, ওবি মানে কি? ইউ কস থিটা ইন্টু টি, তার টাইম পাওয়া গেছে। তাহলে ওবি মানে কি হচ্ছে? ইউ কস, ইউ এর ভ্যালু কত? 20√2 কস 45 ডিগ্রি ইন্টু টি মানে 5 সেকেন্ড। এই তো এখান থেকে ছেড়েছি এটা, তার মানে এই ডিস্টেন্সটা জানতে, এই ডিস্টেন্সটা অলওয়েজ কি? বেগ তো এইদিকে একটাই, ইউএক্স কত? এটা ইউ কস থিটা ইন্টু টি মানে এখান থেকে এখানে পৌঁছতে তো দেখলেন কত সময় লাগলো? 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডেই তো এখানে স্ট্রাইক করছে। তাহলে ইউ কস থিটা মানে এটা হচ্ছে আবার 20 × 5, তাহলে ওবি এর মান হচ্ছে 100 মিটার। তাহলে ওবিও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম আমার 100 মিটার। একমাত্র আমার ভেলোসিটিটাই দরকার। ভেলোসিটিটা কত? তাহলে ভেলোসিটিটা কীভাবে পাবো দেখে নিই, এটা মুছে ফেলি আবার। মানে অ্যাট দ্য টাইম অফ স্ট্রাইক, এই পয়েন্টে যখন স্ট্রাইক করছে তোর ভেলোসিটি কত? ঠিক আছে, তো এই মুহূর্তে যখন স্ট্রাইক করছে তো শুধু পুরো ভেলোসিটি বলেছে, ঠিক আছে, মানে একদম ভেলোসিটি জানতে চাইছে, এমন না যে VY VX কি জানতে নেই, ভি জানতে চাইছে। ভি ভেক্টর ইকুয়াল টু ইউ প্লাস AT, অর ভি ভেক্টর মানে কত এটাই জানতে চেয়েছে। ইউ ভেক্টর মানে কত, আবার এটাকে ভেক্টর ফর্মে লিখতে হতো, একই রকম মেথড ফলো করতাম, UX I ক্যাপ। তার মানে দেখো ইউ ইকুয়াল টু হয়ে যাবে 20, ইউ ভেক্টর ইকুয়াল টু 20 I ক্যাপ প্লাস 20 J ক্যাপ। কেন 20 মানে কি? UX cos 45 ডিগ্রি মানে 20, UX sin 45 এরও 20, তাহলে UX এর মান জানা 20 I ক্যাপ প্লাস 20 J ক্যাপ। ঠিক আছে, UX জানা, প্লাস না মাইনাস, যেহেতু মাইনাস জি, ঠিক আছে, জি এর মান 10 ইন্টু টি, 10 J ক্যাপ ইন্টু টি কত? 5 সেকেন্ডেই তো, এই তো এটা 5 সেকেন্ডেরই পড়া, সব তো 5, মানে 5টাই হচ্ছে আমার কাজ, বাকি সব তো আমার সহজেই পেয়ে। -50 যদি হয় তাহলে কত হয়ে যাবে? 20 I ক্যাপ প্লাস 20 মাইনাস 50 মানে -30 J ক্যাপ। ব্যাস, এটা যেটা জানতে চেয়েছিল সেটা হয়ে গেল 20 I ক্যাপ -30 J ক্যাপ। ঠিক আছে, আশা করি এটা ভালোভাবেই বোঝা গেল। তাহলে আমার ফার্স্ট টার্গেট কী ছিল? যে আমার এখান থেকে ছেড়ে এখানে স্ট্রাইক করতেই দেখলাম কত টাইম লাগলো, ওই টাইমটাই যদি আমি ক্যালকুলেট করতে পেরে যাই, তাহলে আমার টাইম যদি জানা থাকে, তাহলে এখান থেকে এখানে এক্স অ্যাক্সিসের ডিরেকশন রেঞ্জ যেটা বলে আমাকে, সেটাও জানতে পেরে গেলাম। ঠিক আছে, সেই জায়গায় আরেকটা কি জানতে পেলাম? ভেলোসিটি একদম ডিরেক্ট ফর্মুলা বসালাম, সেখান থেকেও পেয়ে গেলাম। ঠিক আছে, এখন যদি বলা হয় ভেলোসিটির মান কত, তাহলে এটাকে রুট করে দেবো, তাহলে সেখান থেকে ভেলোসিটির মান পেয়ে যাবো। মান জানি, ডিরেক্টলি আমার ভেলোসিটি চেয়েছে, ভেলোসিটি মানে একদম ভেক্টর রাশিটা আছে, তাহলে ভেক্টর ফর্মেই দিয়ে দিলাম, রেডি। মান জানতে গেলে স্কোয়ার রুট করলেই বানা যাবে, মড নিলেই। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা হয়ে গেল। আশা করি এই প্রবলেমটা ভালোভাবেই বুঝতে পারলে। ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে আসি আবার পরবর্তী প্রবলেমে। প্রবলেমগুলো দেখবে প্রত্যেকটা ইন্টারেস্টিং। প্রবলেম 3, নাম্বার 3 কি বলছে দেখি। A coach throws a baseball to a player with an initial speed of 20 meter per second at an angle 45 degree with horizontal। মানে একটা কোচ বল ছোড়াছুরি করছে, মানে বেসবল, আর ধরো বেসবলের জায়গায় তুমি ক্রিকেট বলও দিয়ে দিতে পারো, ঠিক আছে, অসুবিধা নাই। মানে একটা প্লেয়ারের দিকে ছুড়লো অ্যাট অ্যান ইনিশিয়াল প্রাথমিক বেগ 20 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি করে ছুড়লো। ঠিক আছে, অ্যাট দ্য মোমেন্ট দ্য বল ইজ থ্রোন দ্য প্লেয়ার ইজ 50 মিটার ফ্রম দ্য কোচ। মানে সাপোজ এটা একটা কোচ, ওর হাতে একটা বল আছে, ঠিক আছে, আর একটা প্লেয়ার এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কত দূরত্বে দাঁড়িয়ে আছে এই দূরত্বটা বলে দিয়েছে, 50 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। এ হাত দিয়ে বলটাকে দেন বলে ছুঁড়েছে, তো বলটা ছুড়বে এইভাবে সুন্দরভাবে। বলটা কীভাবে ছুঁড়েছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়েছে। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সরি এখানে 45 কেন লিখলাম, এটা 45 লিখি, এখানে ভেলোসিটি লিখবো। ভেলোসিটিটার মান বলে দিয়েছে কত? 20 মিটার পার সেকেন্ড, এখানে 20 মিটার পার সেকেন্ড।
প্রাথমিক বেগে ছেড়েছে, ঠিক আছে, মড ভ্যালুটা। বলছে দ্য প্লেয়ার ইজ এত বলছে অ্যাট হোয়াট স্পিড অ্যান্ড ইন হোয়াট ডিরেকশন প্লেয়ার মাস্ট রান টু ক্যাচ দ্য বল অ্যাট দ্য সেম হাইট অ্যাট হুইচ ইট ওয়াজ রিলিজড। মানে এখান থেকে ছুড়েছিল, তো ও কিন্তু জাম্প দিয়ে এখানে ধরবে না বলটাকে, ও এখানেই বলটাকে ধরবে, মানে ও আলটিমেটলি এখানেই ধরবে বলটাকে, ঠিক আছে, মানে বলটা এই বরাবর গিয়ে বলটা এইভাবে ওর হাতে যাতে পড়ে। তো তাহলে বলে ওকে কোন দিকে ছুটতে হবে, তো এটা তো কমন সেন্স, আর দরকার না ও যদি উল্টো দিকে ছুটতো তাহলে বল তো নিশ্চয় ওর থেকে দূরেই যেত। কেন, কী করে বুঝবো, যে আরও যদি কনফার্ম হতে যায়, দেখি যে এ যদি এখানে দাঁড়িয়েই থাকতো আগে বল পেতো কি না দেখি, তাহলে এর কি ম্যাক্সিমাম রেঞ্জ কি, মানে এই কোস্টে ছুঁড়েছিল তো ম্যাক্সিমাম বল কত দূর পৌঁছাতো দেখি। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ মানে কি পাল্লা, রেঞ্জটা, রেঞ্জের ফর্মুলা কি ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। তো থিটার ভ্যালু কত 45 ডিগ্রি, সাউন্ড থিটার ভ্যালু 1, তাহলে ইউ স্কোয়ারের মানটাই ফ্যাক্টর, ইউ স্কোয়ার কত 20, 20 মানে 20 × 20, 20 স্কোয়ার ডিভাইডেড বাই জি, জি এর মান 10, তো জি এর মান 10 যদি হয় 40 মিটার, রেঞ্জই হচ্ছে 40 মিটার, মানে ও যদি ছুঁড়ে দিত বলটা এখানে এসে পড়তো, মানে সাপোজ যদি আমি একটা ছুঁড়ে দিই আরেকজন বলটা পাবেই না, মানে রেঞ্জেই পৌঁছয়নি, তো আগেই বলটা পড়ে যেত, তার মানে ওকে অবশ্যই আসতে হবে একই হাইটে নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে ওকে ও কিন্তু সেম হাইটে ধরবে, মানে ও যেখান থেকে ছেড়েছিল সেখানেই ফিনিশ করেছে বলটাকে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু লেস দ্যান 50 ডিগ্রি, তাহলে ওকে এগিয়ে আসতে হবে, সামনের দিকে এগিয়ে আসতে হবে, কারণ পেছন দিকে এগোলে তো বল তো আগেই পড়ে গেছে, ঠিক আছে। এখন যদি এই বরাবর আসতো তাহলে হয়তো ওকে সামনের দিকে আসতে হতো, তখন তোকে ওই দিকে যেতে হতো, ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিসের রাইট সাইডে, এখন এক্স অ্যাক্সিসের লেফট সাইডে যেতে হচ্ছে, মানে এই দিকে ওকে মুভ করতে হচ্ছে, প্লেয়ারকে টুয়ার্ডস কোচ মুভ করতে হচ্ছে। তো এটা ডিরেকশন পেয়ে গেলাম, অনুভূমিক দিকে এগোচ্ছে, তো এটা ডিরেকশন মানে জানতে চাওয়া হচ্ছে কোন দিকে, মানে এই দিকেই জানতে চাওয়া হচ্ছে, কোনো পার্টিকুলার কোনো ভ্যালু জানতে চায়নি, তো এই দিকটায়, মানে এর ভ্যালু তো দেওয়া নেই, যে এর ভ্যালু কী করে পারবো, যদি এটা পূর্ব দিক বরাবর যদি কোচটা মানে পূর্ব দিক নিয়ে যদি দাঁড়িয়ে আছে, তো এই ধরলাম কোচের দিকে আসছে, অ্যাকচুয়ালি কোচের দিকে আসছে অনুভূমিক বরাবর। তো এখন তাহলে কি ঘটনাটা হবে, এখান থেকে বল ছুড়লো, এখান থেকে পৌঁছলো, তাহলে অ্যাকচুয়ালি দেখো ও বলছে সেম হাইটেই ধরবে, মানে এই হাইটটা এতে সেম থাকে, তার মানে এটাকে আমি কী হিসেবে ব্যবহার করব, রেঞ্জ ব্যবহার করছি, এটাকে আমার রেঞ্জ ব্যবহার করব, রেঞ্জটা এমন হবে যাতে ও বল ধরতে পারে, তো রেঞ্জ তো যেটা আছে সেটাই থাকবে, তাহলে একে কাছে এগিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমি অ্যাট ফার্স্ট দেখবো এই বলটা এখান থেকে এখান পৌঁছলে কতটা টাইম লাগবে, মানে তার টাইম অফ ফ্লাইটটা বের করবো, টাইম অফ ফ্লাইট টি ইকুয়াল টু 2u sin θ বাই জি, তাহলে 2u sin θ 2 × 20 sin 45 ডিগ্রি ডিভাইডেড বাই 10, তো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে এখান থেকে এটা কেটে গেল, এটা হচ্ছে 4/√2, এটা হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট। তাহলে এই টাইমে 4/√2কে আমি লিখতে পারি এখানে 2√2 হিসেবেও লিখতে পারি, ঠিক আছে, 4/√2ই থাকুক, দরকার নেই, এত সেকেন্ড, মানে এত সেকেন্ডে ও এখানে বলটা কিন্তু চলে আসবে, তাহলে এত সেকেন্ডেই ওকে চলে আসতে হবে, বুঝতে পারলে, এত সেকেন্ডেই ওকে কাভার করতে হবে, কতটা ডিস্টেন্স কাভার করতে হবে, বল রেঞ্জ কত, রেঞ্জ তো বেরিয়ে গেছে 40 মিটার, তাহলে এই 40 মিটার রেঞ্জ যদি এতটা আছে, তাহলে এইটুকুটা মানে বল তো ধরতে পারলে, এটা 50 মিটার, তো ও 50 মিটার ছিল অ্যাকচুয়ালি এত দূর, এটা ছিল এইখানে, লোকটা ছিল এইখানে ছিল, তো ও এতটা ডিস্টেন্স এসছে, তাহলে এতটা ডিস্টেন্স কতটা, এটা যদি এটা কত, এটা 40 হলো, এটা 40, আর এই পুরোটা যদি 50 হয়, এই পুরো লেন্থটা কিন্তু 50 ছিল, ঠিক আছে, এটা 40 যদি হয় আর এটা যদি 50 হয়, তাহলে এইটুকুটা কত, ও কতটা কাভার করলো, 10 মিটার কাভার করলো, 40-এ পেয়ে গেছি, 10টা আরও কাভার করতে হতো, মানে 10টা কাভার করেছে বলেই তো বলটা পেলো এই টাইমে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে বল পৌঁছে যাবে, এ তো নিজের কাজ ছেড়ে দিল, কিন্তু ওই 10 মিটারটা ওকে তাড়াতাড়ি কাভার করতে হবে, কত সেকেন্ডে কাভার করতে হবে, বলটাতে পড়ে না, যে বলটা এই হাইটে আসতে যত টেকের টাইম লাগবে, এত টেকের টাইম লাগবে, তাহলে 10 মিটার কাভার করবে ও এত সেকেন্ডে, খুব সহজ জিনিস, 10 মিটার কাভার করবে ও 4/√2 সেকেন্ডে, ঠিক আছে, তার মানে উল্টো করে লিখবো 4/√2 সেকেন্ডে ও কাভার করবে 10 মিটার, 1 সেকেন্ডে কত কাভার করবে 10 বাই এটা, তাহলে 4 × 4 বাই এটা, এটা হচ্ছে √2, তার মানে এটা কত হয়ে যাবে
2 হয়ে গেল, আর এটা হচ্ছে 5, 5/2√2, এটাকে √2 রেখে দিচ্ছি, তাহলে এটা √2 উঠে যাবে। তার আলটিমেটলি আনসার হচ্ছে 5/√2। আর ভেলোসিটি হচ্ছে 5/√2 মিটার পার সেকেন্ড। কার ভেলোসিটি? এই প্লেয়ারটার ভেলোসিটি। এই ভেলোসিটিতে ওকে এগিয়ে আসতে হবে, এটাই জানতে চাই। বোঝা গেল? প্রবলেমটা কিন্তু বেশ ভালো ছিল। কীরকম ছিল? এই বলটা ছুটলো, তাহলে বলটা এখানে আসবে, তো একে এত দূর আসতে হবে, একে এত দূর আসতে হবে। কত দূর আসতে হবে? 10 মিটার আসতে হবে। কত টাইমে আসতে হবে? এই টাইমে আসতে হবে। এই যে ছোটো ছোটো জিনিসগুলো বুঝে, তাহলে কিন্তু প্রবলেমগুলো খুব ইন্টারেস্টিং হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, কোনো ডাউট নেই। বুঝে পেলি? চলো নেক্সট প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 কি বলেছে? যে 2 particles A and B are projected from ground towards each other with speed 10 meter per second and 5√2 meter per second and at angle 30 and 45 degree with horizontal from 2 points separated by a distance এত will they collide। ঠিক আছে, তাহলে এত বড় প্রবলেমটাকে একটু ছোটোতে আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি। কী আছে পারোটা? খুব সুন্দর একটা প্রবলেম। কি বলছে? যে ধরো যে এই একটা বস্তু আছে, মানে কোনো পার্টিকেল, কোনো অবজেক্ট, একে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্টেড করেছি, মানে উৎক্ষেপণ করেছি। এটার ভেলোসিটি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। আরেকটা ঠিকটার মুখোমুখি একটা বিন্দুতে, যাতে এমনভাবে ছুরি যাতে এদের মধ্যে ধাক্কা হয়। আমি যদি এইভাবে ছুরি তাহলে হবে না, তো আমি একটা পার্টিকেলকে এই ওয়াইজ 45 ডিগ্রি একটা কোণে উৎক্ষেপণ করেছি, 45 ডিগ্রি কোণে উৎক্ষেপণ করেছি, এবং এর ভেলোসিটি বলে দিয়েছে 5√2 মিটার পার সেকেন্ড। এবার একটা ডিস্টেন্স বলে দিয়েছে, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 15 মিটার। বোঝা গেল প্রবলেমটা কি? দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দু একে অপরের সাথে 15 মিটার ডিস্টেন্সে আছে। এই দুটো বিন্দু থেকে আমি দুটো পার্টিকেল এইভাবে ছুঁড়ে ফেলেছি, দুটো বস্তু, দুটো পাথর ছুঁড়ে ফেলেছি। তো কোয়েশ্চেন আমার হচ্ছে যে উইল দে কোলাইড, মানে তারা কি সংঘর্ষের সম্মুখীন হবে, মানে তাদের মধ্যে কি সংঘর্ষ হবে? তো সেটা জানবো আমরা প্রবলেমটা করে, সংঘর্ষ হবে কি না, কী করে বুঝবো? দেখো একটা জিনিস খুব ছোট্টভাবে, যে সাপোজ ধরো এই পার্টিকেলটা এখান থেকে এখানে এসে পৌঁছলো, এই পার্টিকেলটাও ধরো এখান থেকে এখানে এসে পৌঁছলো। যদি এই পার্টিকেলটার ম্যাক্সিমাম রিচ বা যেটাকে কি বলি আমরা, রেঞ্জ, ঠিক আছে? তো ধরো এটার রেঞ্জ ধরলাম আমি এখানে R1, মেবি ডায়াগ্রাম চেঞ্জ হতে পারে, প্রবলেম যদি আলাদা হয়। আমি ধরলাম এর রেঞ্জ, তো এর রেঞ্জ ধরলাম এতটুকু, মানে এই পয়েন্টে এসেও স্থির হয়ে গেল, ইন দ্য সেন্স এই পয়েন্টে এসে ভূমিতে আঘাত খেয়ে গেল, তারপর তার উঠবে না। আবার এই পার্টিকেলটা ধরলাম, এইভাবে উৎক্ষেপণ করেছিলাম এইভাবে, ঠিক আছে? আমি বেগের সাথে আমি কিন্তু উৎক্ষেপণ করেছি, আমি জাস্ট একটা পাথ আমি কল্পনা করছি, ঠিক আছে? বেগের সাথে এই পাথটা করা উচিত ছিল, কিন্তু আমি একটা নিউমেরিক্যালে বোঝাচ্ছি আজ তোমাদের। তো সাপোজ এই এত দূর এসে পৌঁছলো, তো এটা কত দূর রেঞ্জ হবে? এর রেঞ্জ ধরলাম R1 আর এর রেঞ্জ হচ্ছে R2, ঠিক আছে? তো ধরলাম এত দূর এসে পৌঁছলো। এখন একটা জিনিস দেখো, যদি এই R1 ডিস্টেন্সটা, মানে এইখান থেকে এই বিন্দু থেকে সাপোজ নাম দিয়ে দিচ্ছি, এটা A নাম দিয়ে দিচ্ছি, এখান থেকে B নাম দিয়ে দিচ্ছি, এটা ধরলাম C আর এটা ধরলাম D। সাপোজ AC প্লাস BD, ACটা কি? ম্যাক্সিমাম এই পার্টিকেলটা ডিস্টেন্স কভার করতে পারবে, ডিস্টেন্স মানে হরাইজন্টাল ডিস্টেন্স কভার করবে, যেটা কারণ রেঞ্জ। তো প্রথম পার্টিকেলটার ক্ষেত্রে R1 ইকুয়াল টু হচ্ছে আমার AC, আর দ্বিতীয় পার্টিকেল ক্ষেত্রে রেঞ্জ কত? R2 ইকুয়াল টু আমার BD। তো এই রেঞ্জ যদি 15 মিটারের থেকে কম হয়, তাহলে কি ও কোলাইড করবে? তাহলে তো কোনো মতেই করবে না। ফার্স্ট কন্ডিশন কিন্তু এটাই। তাহলে ফার্স্ট কন্ডিশন এই কলিশনের, মানে দুটো পার্টিকেল প্রজেক্টাইলে আছে, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কলিশনের ফার্স্ট কন্ডিশন হলো, এটা একটা টাইপের প্রবলেম, যে ভালো করে ফলো করো, যে কলিশনের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে এই দুটো পার্টিকেলের রেঞ্জ R1 প্লাস R2 অবশ্যই গ্রেটার দ্যান ডি হতেই হবে, ইকুয়াল টু হলেও চলবে। কারণ যদি ডি ফর কি? ডিস্টেন্স। ডি ফর কি? এখানে ডি ইকুয়াল টু কি? এ বি ইকুয়াল টু ডি ধরে নিয়েছি ডিস্টেন্সটা, এ বি ইকুয়াল টু ডি ইকুয়াল টু 15 মিটার।
তাহলে অ্যাটলিস্ট এই ডিস্টেন্সটা হতেই হবে। যদি ধরলাম এখানে এসে থাকা হলে তাহলে ভূমিতে যেই অ্যাট এ টাইম পড়লো তাহলে ভূমিতে অবস্থায় সংঘর্ষ তো হলো। তার মানে অবশ্যই সমান হতে হবে বা বড় হতে হবে, ছোট হলে হবেই না, দেখাই হবে না। মানে সাপোজ তুমি আমার থেকে 1 কিলোমিটার দূরে আছো, 1 কিলোমিটার দূরে, ঠিক আছে। এবার সাপোজ আমি বল ছুটতে পারি 300 মিটার ছুটলাম, তুমি তোমার বাড়ি থেকে ঠিক আমার বাড়ির দিকেই 400 মিটার ছুটতে পারলে, ইমাজিন করছি 400 মিটার ছুটে নিলে, তো 400 মিটার 300 মিটার যোগ করে হচ্ছে 700 মিটার, তো 1 কিলোমিটার তো হলোই না। তাহলে কোনো মতেই পার্টিকেলগুলো একে অপরে ধাক্কা খাবে না। তো অ্যাটলিস্ট এই রেঞ্জটা ফলো হতে হবে, ইকুয়াল তো মিনিমাম হতে হবে, তো ইকুয়াল থেকে গ্রেটার হলে ভালো। তাহলে এই ফার্স্ট কন্ডিশনটা আছে কিনা চেক করে নিই। তারপরে আরও একটা কন্ডিশন থাকবে, তাতেও আবার কনফার্ম হতে হবে যে মানে এটা যদি মিলে যায় তাহলে বলতে পারি যে করতে পারে। ফার্স্ট বললাম না ফার্স্ট কন্ডিশন, তা আরেকটা কন্ডিশন কিছু থাকবে, আরেকটা কন্ডিশন অবশ্যই থাকবে, দুটো কন্ডিশন স্যাটিসফাইড করলেই কিন্তু কলিশন হবে। তো প্রথমটা আর তো ফার্স্ট জিনিস যেটা করতে হবে তার ফার্স্ট এটা প্রুফ করতে। R1 রেঞ্জ কী করে বের করি, রেঞ্জের ফর্মুলা আমরা ইউজ করব। তো রেঞ্জের ফর্মুলা কি, ইউ সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা আমরা করেছি ফর্মুলাতে। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখে ইউ স্কোয়ার। এবার ইউ স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার, 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে 10 × 10 সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে কত হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি বাই জি, জি মানে হচ্ছে 10, তো 10 কেটে গেল, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, 5√3। তো 5√3 যদি হয় তো 5√3কে আমি লিখতে পারি, √3-র ভ্যালু হচ্ছে আমার মোটামুটি 1.8-এর কাছাকাছি, 1.73 সামথিং। তো 5 × 1.8 মোটামুটি 9 মিটারের মতো লিখে রাখলাম। তো একইভাবে যদি R2 বের করি, মানে এই দ্বিতীয় পার্টিকেলটার যদি রেঞ্জ বের করি কত পাবে, একইভাবে ফর্মুলা আমি লিখছি না, তো ইউ স্কোয়ার 2 থিটা, ইউ স্কোয়ারের মানে 5√2-এর স্কোয়ার মানে 5-এর স্কোয়ার × 2, ঠিক আছে। 5√2-এর স্কোয়ার মানে কত 25 × 2 50, ঠিক আছে, একদম 50, 5 স্কোয়ার × 2, ওই জন্য 5-এর স্কোয়ার √2-এর স্কোয়ারকে 2 লিখলাম, ইন্টু সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে সাইন 45 ডিগ্রি মানে 1/জি মানে হচ্ছে এটা। তার মানে এটা কত হলো, কত হচ্ছে এটা 25 × 50, 5√2, হ্যাঁ 5√2 সাইন 2 থিটা 45 ডিগ্রি বাই এটা, তাহলে কত হচ্ছে 5 মিটার। তাহলে 9 আর 5, তাহলে R1 + R2 হয়ে গেল আমার অ্যাপ্রক্স লিখছি 14 মিটারের মতো। তাহলে এই 14 মিটার কি লেস দ্যান তো 15, তার মানে R1 + R2 হয়ে গেছে লেস দ্যান ডি। তাহলে আমার তো কখনোই এটার সংঘর্ষ হবে না, এটার ক্ষেত্রে কলিশন হবে না, আমি একদম বলে দিলাম। তাহলে দে উইল নট কোলাইড। এবার প্রশ্নটা হলো, তো এই প্রবলেমটা তো হয়ে গেল, তো প্রবলেম চেয়েছিল কলিশন হবে কি হবে না, কিন্তু প্রশ্ন হলো যে যদি কলিশন মানে যদি আমি এই জিনিসটা পেতাম না, 15 বা 15-র চেয়ে বেশি পেতাম, তাহলে কি ঘটনাটা ঘটতো। তাহলে 15-র চেয়ে যদি বেশি পেতাম তাহলে মানে যদি এই কেসেসটা থাকতো যে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই খেয়ে গেল, ফার্স্ট কন্ডিশনটা ধরলাম ঠিক খেয়ে গেছিলো, তাহলে কি আমি বুঝে যেতাম কলিশন হবেই, সেক্ষেত্রেও নাও হতে পারে। কেন দেখো একটা জিনিস বলছি, কেন দেখো বোঝানোর জন্য আবার আমাকে এটা করতে হবে। তো এইটা বোঝা গেল যে কেন কলিশন হবে না, কারণ যেহেতু এই ডিস্টেন্স এই ফার্স্ট কন্ডিশনটাই ম্যাচ করে, সেকেন্ড কন্ডিশনে আসছি পরে, ঠিক আছে। তাহলে এখন দেখো যদি এই কোনো ক্যালকুলেশন ছিল না, কিচ্ছু বেশি না, শুধু আমার জিনিসটা ভাবনার ছিল। এখন ধরো একটা বস্তুকে আমি এইভাবে প্রজেক্টেড করেছি, তো বস্তুটা ধরো এই পথ বরাবর এখানে পড়ে গেল, ঠিক আছে, ঠিক আছে, ওর রেঞ্জ হলো এতটা, এখান থেকে একটা বস্তুকে প্রজেক্ট করা আছে, ও এই পথ বরাবর পড়ে গেল এইদিকে। এবার দেখো ও যখন এখানে এসে পৌঁছচ্ছে, ও অলরেডি এখানে পৌঁছে গেছে, তার কলিশনের কোনো চান্সেস নেই, কলিশনের কোনো চান্সেস নেই। তাহলে যে কোনো মুহূর্তে ওদের হাইটটাও সেম হতে হবে, কারণ হাইটটাও ফ্যাক্টর। তাহলে আমি
অলওয়েজ এই জিনিসটা বের করব যখন আমি এই কলিশনের অঙ্কগুলো করব, তাহলে সেক্ষেত্রে আমার হাইটটা কে বের করছে এখানে, কোন জিনিসটা কোন ভেলোসিটিটার দ্বারা আমি কত ডিস্টেন্স কভার করবো অ্যাট এনি টাইম। সাপোজ আমি ধরলাম টি টাইমে, মানে এটার ক্ষেত্রেই যদি আমি ফার্স্ট সেকেন্ড কন্ডিশনটা করবো, সেকেন্ড কন্ডিশন কী করতে আমার কী বের করছি আমি দেখো। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ভেলোসিটির, এটা ভেলোসিটি ছিল, এটা ইউ ছিল, ইউ এর এটা হচ্ছে উলম্ব দিকের উপাংশ, অনুভূমিক দিকের কাজ নেই, উলম্ব দিকের উপাংশ কত, ইউ সাইন 30 ডিগ্রি। তো ইউ সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, 10 সাইন 30 ডিগ্রি ভ্যালু হলো হাফ, মানে 5। ইউ সাইন 30 ডিগ্রির ভ্যালু হলো 5। এবার 5টা পেলাম আমি হচ্ছে একটা ইনিশিয়াল ভেলোসিটি। এবার এটার ইনিশিয়াল ভেলোসিটি বের করি, u1 এর বের করেছিলাম, এটা u1 ধরলাম, আর u2 সাইন 45 ডিগ্রি বের করি। তাহলে দেখো u2 মান হচ্ছে আমার কত, 5√2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে হচ্ছে 5। এর ক্ষেত্রেও 5 মিটার পার সেকেন্ড, এর ক্ষেত্রেও 5 মিটার, মানে দুটোর উলম্ব উপাংশ সেম। তো উলম্ব উপাংশ যদি সেম হয়, ভেলোসিটি যদি উলম্ব উপাংশ, তাহলে অ্যাট এনি টাইম যে কোনো মুহূর্তে ওদের হাইটটা সেম হবে। কি করে বুঝবো, যে এই তো আমাদের ফর্মুলা SY, তো SY1 ফার্স্ট পার্টিকেলের ক্ষেত্রে যদি দিই, ধরো কত, u1t প্লাস হাফ AY টি স্কোয়ার। তো দুটোর ক্ষেত্রে ইকুয়েশনটা সেমই বেরোবে, কারণ u1 এর ভ্যালুটা দুটোরই তো সেম। তাহলে যে কোনো টাইমে বুঝতে পারছি হাইটটা সেম। তাহলে দেখো ধাক্কাটা লাগলো, সাপোজ এই টাইমে ধাক্কা লেগে, সাপোজ যদি ধাক্কা লাগতো, দুটো পার্টিকেল এখান থেকে ছুঁড়েছি, এবার দুটো পার্টিকেলে ধরো এখানে ধাক্কা লেগেছে, তো ধরো সাপোজ এই পয়েন্টটায় যে কোনো একটা বিন্দুর কথা বলছি, যে কোনো একটা পয়েন্টের কথা বলতে, এই পয়েন্টে দেখো ধাক্কা লেগেছে, মানে এই পার্টিকেলটা এই মুহূর্তে এতটা হাইট এসেছিল ভূমি থেকে, এই একই সময় এই পার্টিকেলটা একই হাইটে ছিল, বলেই তো ধাক্কা লাগলো। ধাক্কার সময় তো দুজনের হাইটটা সেমই থাকবে। তো এখানে দেখো যে কোনো মুহূর্তে এদের হাইটটা সেম আছে, যে কোনো মুহূর্তে হাইটটা সেম আছে, কারণ এই SY1 প্রথম ক্ষেত্রে যা বেরোবে, SY2ও প্রথম ক্ষেত্রে তাই বেরোবে। তাহলে আমার সেকেন্ড জিনিসটা চুজ করতে হবে যে আমার টাইমের SY1 ইকুয়াল টু SY2, এটাও আমার একটা কন্ডিশন, যে অ্যাট এনি টাইম, যদি বলে দেয় কোয়েশ্চেনে যে এত সেকেন্ড যদি হয়েছে, তাহলে দুটো সেকেন্ডে আমি ধরে নেব যে দুজনের হাইটটা সেম আছে, ঠিক আছে, অ্যাট টাইম টি ধরে নিলাম, অ্যাট টাইম টি। এই দুটো কন্ডিশন দিয়ে স্যাটিসফাই করা, তাহলে ডেফিনেটলি কলিশন হবেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, কারণ ধাক্কা লাগবেই। বা যদি তাই না হতো, কী বললাম, এদের রেঞ্জ এত দূর, এই উপর দিয়ে এসে এত দূর পড়ে গেল, দুজনেই দুজনের ডিস্টেন্স কভার করলো, বাট দেখা তো হলো না, ঠিক আছে। তাহলে দেখা হওয়ার দুটো শর্ত, একটা হচ্ছে রেঞ্জের থেকে তো বাড়তি হতেই হবে, তাছাড়া তো হবেই না, ঠিক আছে। আর নেক্সট, এটা ইম্পর্টেন্ট, সেকেন্ডটা যেহেতু এই প্রবলেমে খুব একটা কাজে লাগেনি, যেহেতু এখানে কারণ দুটো সেম ছিল, কারণ এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাইড এই প্রবলেমের জন্য, বাট এটা স্যাটিসফাই করেনি, ঠিক আছে। তো যদি এটা স্যাটিসফাই করে, এটা স্যাটিসফাই না করলেও হবে না, তাহলে দুটোকেই স্যাটিসফাই করতে হবে, দুটো কন্ডিশনকেই, যদি কলিশন একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের হয়ে যায়, ঠিক আছে। বোঝা গেল আশা করি। তো এই 3-4টে প্রবলেম খুব ভালো করে পড়বে এবং খাতা পেন নিয়ে মন দিয়ে পড়বে, যাতে কিনা এই প্রজেক্টাইল মোশন আজকে যেদিন বসবে সেদিনই যাতে একদম খুব সুন্দরভাবে হয়ে যায়। আর চলে আসবো পরবর্তী একটা লেকচারে, লেকচার নাম্বার 2, সেখানে কিছু আলাদা আলোচনা করবো, কিছু অ্যাডভান্স লেভেলের কিছু, মানে প্রজেক্টাইল মোশন ইনক্লাইনড প্লেন, মানে নততল বরাবর কীরকম কাজ করছে, রিলেটিভ মোশনের সাথে কী করে পাঞ্চ করে গিয়ে প্রজেক্টাইল মোশনকে দেখায়, পরবর্তী লেকচারে জানবো। ওকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে খাতা পেন নিয়ে জিনিসগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে।